হ্যালো, সবার কি খবর? আহ আজকে একটা ছোট্ট সেশনে আসছি। আসলে ছোট্ট সেশন না, সেশনটা একটু বড় হতেই চলছে। কারণ একটা ডিএলসি টপিক নিয়ে এখানে আমরা হাজির হয়েছি। তো ব্যাপারটা হয়েছে যে ডিএলসির একটা ছোট্ট সূচিপত্র এখানে আমরা বলবো। কারণ হলো আলটিমেটলি আমি একটা অ্যাসাইনমেন্ট এক্সপ্লেন করব। সেজন্য আসলে এখন মেন সমস্যা হচ্ছে যে আহ, যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, তো অ্যাসাইনমেন্টটা এক্সপ্লেন করব। তো এমনও হতে পারে কিছু মানুষ বলতে পারে যে এটা কি এক্সপ্লেন করছেন, এগুলো তো কিছুই বুঝি না। তো সেই কারণেই আপনাদেরকে একটা ছোট সূচিপত্র দিব, যেখানে আমরা এই পর্যন্ত কি কি পড়াশোনা করছি ওইটার ভিত্তিতে অ্যাসাইনমেন্ট আমাদের করতে হচ্ছে। তো যেহেতু ভিডিওটা ইউটিউবেও যাবে, তো আপনারা এই সূচিপত্র দেখে বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করে ভিডিও মানে এই টপিক গুলো পড়ে নিতে পারেন। তো ফার্স্ট টপিক, ডিএলসি মিন্স কি? ডিএলসি মিন্স ডিজিটাল ডিজিটাল লজিক সার্কিট। এই ডিজিটাল লজিক সার্কিটে মেনলি পড়ানো হয়, সবই বড়তেই রাখি তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। ফার্স্ট টপিক ওয়াজ গেটস। এই গেটটা হয়তো আপনারা পড়ছেন, হয়তো এইচএসসি তে ফার্স্ট পড়ছেন। ফার্স্টে পড়বেন হয়তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি তে, আর ফিজিক্স, আর ফিজিক্স টু ফিজিক্স টু তেও হয়তো পড়বেন আপনারা। সেখানে আপনারা গেটস নিয়ে হয়তো পড়বেন। যদিও আমরা 21 ব্যাচের ছাত্র ছিলাম, ওইখানে আমরা অনেক কিছুই পড়তে পারিনি। তো গেট সম্পর্কে আপনারা তিন ধরনের মেন মূল গেটস জানতে পারবেন। একটা হলো বেসিক গেটস, ইউনিভার্সাল গেট, গেটস and exclusive gets. Exclusive gets. তো এটার আন্ডারে আপনারা পড়বেন বেসিক গেটস এর মধ্যে নট গেট, নট এন্ড, আর হলো অর গেট, অর গেটস। তারপরে ইউনিভার্সাল গেটের মধ্যে পড়বে ইউনিভার্সাল গেটস এর মধ্যে পড়বেন, এটা হলো একটা ন্যান্ড গেট, ন্যান্ড আর নর গেটস। তো ন্যান্ড আর নর বলতে বোঝাচ্ছে নট এর সাথে এন্ড যুক্ত, আর এন্ড নট এর সাথে অর যুক্ত। এর মানে ন্যান্ড যা হবে, ন্যান্ড হবে তার উল্টা, অর যা হবে, নর হবে তার উল্টা। আর 4 নম্বর হলো এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ গেটস। এর মানে এক্সঅর, এক্সঅর, আর হলো এক্স নর। এই দুটো সম্পূর্ণই ডিফারেন্ট গেটস। এটা আপনারা পাবেন অনলাইনে সবকিছুই, আমি জাস্ট আপনাকে বলতেছি, মানে এগুলো বিস্তার পড়াশোনা আছে। আমি তো জাস্ট অ্যাসাইনমেন্ট এক্সপ্লেন করার জন্য আসছি। তো এর মধ্যে কি কি পড়ছে সেটা আসলে
বলার দরকার আছে, না হলে অ্যাসাইনমেন্টের হয়তো কিছুই বুঝবেন না। এমনও হতে পারে অ্যাসাইনমেন্ট হয়তো বোঝার হয়তো ইচ্ছা হইতে পারে কোনো একটা সময়। তো এটা তো এক্সপ্লেন করবে যে এখানে কি হয়েছে, বাট ওইগুলো এক্সপ্লেন করার জন্য এইগুলা শিখে আসা খুবই দরকার। আপনারা অবশ্যই এখান থেকে এগুলা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে নেবেন। তারপরে আমরা পড়বো বুলিয়ন, বুলিয়ন এক্সপ্রেশন। এখান থেকে আপনারা বিভিন্ন সূত্র শিখবেন। টোটাল মনে হয় হয়তো 14টা সূত্র আছে। ওইখানে সূত্রগুলো শিখে কিভাবে নেন, নর, এই প্রত্যেকটা 3টা গেট গুলা কিভাবে ইউজ করতে হয় এগুলো আপনারা শিখবেন। এবার আপনারা ফার্স্ট অপারেশন শিখবেন। অপারেশন বলতে কি, এই আপনারা তারপর শিখবেন হলো অপারেশন শিখবেন, বাট অপারেশন শেখার আগে আপনারা বিট শিখবেন। কত বিটে কত কিছু হয়, কি মি হয়, এগুলো এখন এত ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। যেমন 1 বিটে একটা সংখ্যায় যাবে, 2 বিটে 2 টু দি পাওয়ার 2, 4টা বিট, এর মানে 0 থেকে 3 পর্যন্ত, বা যদি ডেসিমালে বলি 0 থেকে 1 থেকে 4, 3 বিট হলে 8টা, 4 বিট হলে 16টা। এভাবে ভাবে বিট শিখবেন। বিট শিখার পরে আপনারা যদিও বুলিয়ান এক্সপ্রেশনে এগুলো শিখবেন, তারপরে আপনারা যেটা শিখবেন হলো ইউনিভার্সাল গেট। বুলিয়ান, কারণ বুলিয়ান এক্সপ্রেশন গুলা সবই আপনারা শিখবেন হলো বেসিক গেট দিয়ে। ফার্স্ট আপনারা বেসিক গেট দিয়ে শিখবেন। আমি তো বেসিক গেট দিয়ে শিখছিলাম। বেসিক গেটস দিয়ে, বেসিক গেটস। তারপরে আপনারা এই বুলিয়ান এক্সপ্রেশনটাই আপনারা ইউনিভার্সাল গেট দিয়ে ইউজ করা শিখবেন। ইউনিভার্স বেসিক গেটস, বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেটস। কিছু ট্রিক্স আছে, এগুলো আপনারা সব অনলাইনে পেয়ে যাবেন। ইউটিউব দেখবেন, সব গুগল করবেন। তারপর বেসিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেটস। এইবার আপনি যেটা শিখবেন সেটা হলো বিভিন্ন অপারেশন শিখবেন। ফার্স্ট অপারেশন যেটা শিখবেন সেটা হলো অ্যাডার। তারপরে শিখবেন হলো অ্যাডার বলতে সহজ কথায় অ্যাডিশন। এটা এখন এক্সপ্লেন করতে পারতেছি না, অনেক পড়া আছে এখানে। তারপর শিখবেন সাবট্রাকশন, সাবট্রাকশন, সহজ কথায় বিয়োগ। সাবট্রাকশন, অ্যাডিশন, সাবট্রাক্ট, 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 or মাইনাস। তারপরে আপনারা শিখবেন হলো অ্যাডার, সাবট্রাকশন, তারপর শিখবেন হলো ম্যাগনিটিউড কম্পারেটর। কম্পারেটর, কম্পারেটর। তো ম্যাগনিটিউড কম্পিউটারে বেসিকলি কম্পেয়ার করা হয় প্রত্যেকটা ইনপুট আউটপুটের সাথে। এখানে লিখে দিই বেসিকলি কম্পেয়ার, বেসিকলি কম্পেয়ার, বেসিকলি কম্পেয়ার, compare with the inputs, হ্যাঁ, compare with the inputs, compare with the inputs। জাস্ট ছোট্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি। বেসিকলি ইনপুট,
প্রায় 10 মিনিট হয়ে গেছে। ম্যাগনিটিউড কম্পিউটার গেল। এবার আমরা শিখবো এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার ডিকোডার ডিকোডার। তারপরে আমরা শিখবো মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কি বলা হয়েছে? মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারটা মূলত সিলেক্ট পিন ইউজ করা আর কি। আর এনকোডার ডিকোডার হলো এনকোডার মেবি, আই এম নট শিওর, ভুলে গেছে। এনকোডার মেবি ইনপুট যাই হবে আউটপুট হবে একটা, আর ডিকোড একটাই হবে আউটপুট হবে অনেক কয়টা, জাস্ট ভাইস ভার্সা আর কি। আর মাল্টিপ্লেক্সার হতো সিলেক্ট পিন ইউজ করে করতে হয়। সিলেক্টর লিখে দিই ছোট্ট করে, সিলেক্টর হিসেবে ইউজ হয়। 11 নম্বর হলো মাল্টিপ্লেক্সার। তারপরে প্রত্যেকটা কোডের আপনারা শিখবেন হলো এইচডিএল কোডিং শিখবেন, যদি আপনারা আরো বড় ক্লাসে উঠেন, যেমন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো সেই কারণে আপনারা এইচডিএল কোডিং শিখবেন। ভেরিলগ কোড, ভেরিলগ, ভেরিলগ কোডিং, ভেরিলগ কোডিং। ভেরিলগ কোডিংটা বেসিক্যালি সব থেকে বেস্ট ইউজ হয় যদি এফএসএম, এটা ফাইনালের টপিক, ওইখানে আমরা আসবো। মাল্টিপ্লেক্সার, তারপরে আপনারা শিখবেন হলো আইসি, ইট মিনস ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কেন শিখবেন? ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিটটা আপনারা যদি ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকেন তাহলে সিএসসি ছাত্র বা টিপুরের ছাত্র হলে আপনারা সার্কিট কোর্সটা করে আসছেন। যদি আমরা সিএসসি ছাত্র, আমরা ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক সার্কিট করে থাকি। আপনারা যারা ত্রিপুরি ছাত্র হতে হতে পারেন, তারা হয়তো আপনারা পড়ছেন এসি ডিসি আলাদা আলাদা করে পড়ছেন। তো বেসিক্যালি এখানে যেটা হয় যে আমরা এখানে তো ডিজিটাল নিয়ে সব কাজ করছি, এখানে সব গেট ইউজ হয়। তো ওই গেটের সেম ফিলোসফিটাই যদি আমরা আইসিতে ইউজ করতে পারি, ওইটার জন্য আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করি। তো এখানে আমার টিএল আছে, আর টিএল আছে, অনেক কিছুই আছে এখানে। ওইটা দিয়ে আমরা এইগুলার বিহেভিয়ার গুলাকে সেম ভাবে এখানে ইন্টিগ্রেট করি। সেম জিনিস এখানে যা হয় আমরা এইগুলা দিয়ে ইউজ করতে পারি। জাস্ট লাইক মনে করেন এখানে রেজিস্টার ইউজ হয়, এখানে আপনার ক্যাপাসিটর ইউজ হয়। ক্যাপাসিটর, ক্যাপাসিটর ইউজ হতে দেখিনি, কারণ যেহেতু সার্কিট আছে। রেজিস্টর, রেজিস্টর, বিশেষ করে ট্রানজিস্টর খুব ভালো। ট্রানজিস্টর, ট্রানজিস্টর ইউজ হয়। আরেকটা হলো যেটা ইউজ হয় সেটা হলো সিমস, সিমস। আরেকটা ইউজ হয় হলো আপনাদের ইলেকট্রনিক্সে যারা পড়ছেন, এখন যারা পড়ছেন ওইখানে একটা ইউজ হয় হলো আপনাদের আরো, হঠাৎ করে ক্যামেরাটা এরকম হলো কেন? দেখতেছি একটা।
সরি ফর দ্য ডিলে। সরি, একটু বন্ধ করতে হচ্ছে। হ্যালো। একটু সমস্যা হয়েছিল ক্যামেরাতে। তো আবার চলুন শুরু করি। তো সিমোসটা হচ্ছে হলো আমাদের কমপ্লিমেন্টারি মসফেট। তো এই সেম লজিক গেটটাই আমরা সিমোস দিয়েও ডিজাইন করতে পারি। এটারও বিস্তার পড়াশোনা আছে, এটা আপনারা পড়ে নেবেন অনলাইন থেকে। এবার যেটা আমরা পড়ি সেটা হলো সিকোয়েন্সিয়াল, একটা হায়ার টপিক। 14 সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটস। এখানে মূলত আমাদের ইউজ হয় যে একটু আগে যেগুলো পড়ে আসছে ওইগুলো সবই ইনপুট আউটপুট ছিল। এর মানে এগুলো তো যা পড়ে আসছে এগুলো সবই ছিল কম্বিনেশনাল সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে যেটা হচ্ছে আমাদের সেটা হলো এখানে একটা মেমোরি অ্যাড হয়। মেমোরি অ্যাডটা বলতে এখন এটা আমাদের ইনপুটের উপর ডিপেন্ড করতেছে না। ইনপুটটা হলো আমরা ফার্স্ট ইনপুট যেটা দেব তার পরের ইনপুটটা কি হবে সেটা তার আগের ইনপুটের উপর ডিপেন্ড করে সে আগাবে। এর মানে সে এটা মেমোরি ক্রিয়েট করবে সে। এর মানে আমি ফার্স্টে যা করব ইনপুট না দিয়ে সে এমনি এমনি সে সামনে আগাতে থাকবে। হয়তো সে বিভিন্ন ধরনের অপারেশন করবে, সে অপারেশন সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। তো এখানে লিখি মেইনলি ওয়ার্ক উইথ মেমোরি, মেইনলি ওয়ার্ক উইথ মেমোরি। আর আগে যেগুলো ছিল সবই ছিল কম্বিনেশনাল লজিক গেটস। 15 নম্বর আমরা সিকোয়েন্সিয়াল লজিক গেটের মধ্যে আমরা পুরো ফ্লিপ ফ্লপস, খুবই ফেমাস থিং। তো ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা 4 ধরনের ফ্লিপ ফ্লপ করি। এস এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, আরেকটা হলো টি ফ্লিপ, টগলিং ফ্লিপ ফ্লপ, এইগুলা। তো এসআর ফ্লিপ ফ্লপ বলতে হলো সেট প্রিসেট ফ্লিপ ফ্লপ, ওইখানে দুইটাই আউটপুট থাকে। আহ, দুইটাই কি আউটপুট নাকি ইনপুট? জেকে তে, হ্যাঁ, সেট প্রিসেট হলো জেকে, হ্যাঁ, সেট প্রিসেটে দুইটা ইনপুট, ডি তে একটাই। আর ডিটা হলো জেকেরই কম্বিনেশন। জেকে তে যে 4টা ইনপুট থাকে সেই 4টাই সে জেকেটাকে সে ডি তে কনভার্ট করে। মানে এখানে একটাই ইনপুট থাকে। আর টি তে হলো টগলিং করে। টগলিংটা আবার অনেক বড় পড়াশোনা, অত ব্যাখ্যা আসছে না কারণ আমাদের অ্যাসাইনমেন্টে এত এক্সপ্লানেশন নেই এখানে। এই ওইখানে কি হয়েছে ওইটাই আমরা এক্সপ্লেন করব এখানে। তো ফ্লিপ ফ্লপ করছি, তারপর আমরা পড়বো হলো কাউন্টার। কাউন্টারটা দরকার আছে কারণ কাউন্টার আমাদের অ্যাসাইনমেন্টে আছে। কাউন্টার্স। তো কাউন্টারের ভিতরে আমরা যেটা মূলত পড়ছি সেটা হলো 2 বিট কাউন্টার, 2 বিট কাউন্টার, 3 বিট, আর হলো
বিট কাউন্টার। আমরা তারপরে কেন পড়িনি সেটা হলো, কারণ যদি বলি, কারণ কাউন্টার্সে আমরা হলো যেটা করি সেটা হলো 2 বিট কাউন্টার, 2 বিট কাউন্টার, 3 বিট কাউন্টার, 4 বিট কাউন্টার, মানে 2 বিট কাউন্টার যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 1 থেকে 4 পর্যন্ত কাউন্ট হয়। 3 হলো 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট হয়। 4 বিট হলো 1 থেকে 16 পর্যন্ত কাউন্ট হয়, মানে 0 থেকে 15, 0 থেকে 3, 0 থেকে 7 কাউন্ট হয়। তো অনেক সময় কি করতে হয়, কাউন্টার গুলো তো আমরা সবসময় কাউন্ট তো হয়তো 1 থেকে 15, 16 পর্যন্ত করবো না, এমনও হতে পারে 1 থেকে 7 পর্যন্ত করতে পারি, 1 থেকে 9 পর্যন্ত করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত করতে পারি। তো এই জিনিসগুলোকে কনভার্ট করতে গেলে আমাদের কেএমএফ ইউজ করার লাগে, অথবা ইরেগুলার সিকোয়েন্স ব্যবহার করার লাগে। সেটা যদি সিঙ্কোনাস হয়, এখানে সিঙ্কোনাস ব্যাপারটা আমাদের জানার দরকার আছে। তো এখানে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, এটা এখনো আসেনি। তো এখানে আরো আছে, আমরা আরো চাইলে পড়তে পারি। তো 4 বিটের পরে অতিরিক্ত পড়তে গেলে আমাদের 4 বিট, 5 বিটে যেতে হবে। তো 5 বিটে সিঙ্ক্রোনাসে একটা সিস্টেম আছে, মোড 10 দিয়ে আমরা করতে পারি, মোড ক্যালকুলেশন করতে পারি, সেটা আমরা বলবো। সেটাই আমরা সূচিতে সূচিপত্রে বললেই হয়ে যাবে। কাউন্টার্স এর মধ্যে আমরা অ্যাসিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে হলো আহ, মূলত তার কি বলে, এইটাকে তো আপনার যদি প্রত্যেকটা বিটে বিটে যদি থামাইতে হয়, থামাইতে গেলে তার আহ, যেই বিটে মনে করেন থামাবো, মনে করেন মোড 10-এ আমি থামাবো, মোড 10-এ যদি থামাইতে, মোড 3 মানে 0 থেকে 9, তো 0 থেকে 9 পরে আমরা 10কে চাচ্ছি না। তো ওই 10-এর আমরা বাইনারি কি জানি, 101010। তো ওই 10-এর 1010কে আমাদের যদি 00 করতে হয়, তাহলে 1010 যদি ধরি, তাহলে 1 থেকে যদি ধরি, তাহলে 1 হলো এমএসবি আর 0 হলো এলএসবি। এমএসবি আর এলএসবি, এলএসবি যেখানে যেখানে এক আছে, এক যদি ধরি, এমএসবি বলতে কিউ 3, কিউ 2, কিউ 1, কিউ 0। তো কিউ 3-তে আমাদের যেখানে 1 আছে সেটাকে আমরা 0 করতে হবে, আর কিউ 3, কিউ 2, কিউ 1 এ 1 আছে, 1-কে আমাকে 0 করে দিতে হয়। তো এইটাকে আমরা ম্যানুয়ালি অ্যাসিঙ্ক্রনে করে ফেলতে পারি। তো এখানে ছোট্ট করে লিখি, if we do mod 10 counter, we just need q3 needs to be 0, and q1 needs to be 0। ব্যাস, এইখানেই আমরা যদি বুলিয়ান এক্সপ্রেশন গুলাকে চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমরা এটা অ্যাসিঙ্ক্রোনাসে মোড কাউন্ট হয়ে যায়। তো অ্যাসিঙ্ক্রোনাসের সার্কিট দেখতে কেমন হয় সেটা হলো, সেটারও বিস্তার পড়াশোনা আছে। ছোট করে যদি বলি, সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাসের ফ্লিপ ফ্লপ গুলা যদি আমরা 2 বিট ইউজ করি, তাহলে দুইটা, মানে এখানে কাউন্টার ইউজ করতে গেলে আমাদের ফ্লিপ ফ্লপে প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়। যেমন 2 বিটের জন্য 2টা ফ্লিপ ফ্লপ, 3 বিটের জন্য 4 বিট, 3 ফ্লিপ ফ্লপ, আর 4 বিটের জন্য 4টা ফ্লিপ ফ্লপ, এভাবে ইউজ করতে হয়। তো অ্যাসিঙ্ক্রোনাসের ব্যাপারটা হলো যে তার আর আমরা এখানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের জন্য ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে যেটা করতে হয় যে প্রত্যেকটা কাউন্টার যদি আমি দুইটা দুইটা বিটের জন্য যদি ধরি, তাহলে দুইটা ব্লকের জন্য, মানে দুইটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য, তার যে দুইটা ইনপুট, জেকে ফ্লিপ ফ্লপ 1, জেকে ফ্লিপ ফ্লপ 2,
এই দুইটা ফ্লিপ ফ্লপের কি বলে দুইটা ইনপুট একসাথে শর্ট হয়ে এটা দুইটার সাথে এক শর্ট হয়ে দুইটা হাই করে দিতে হয়, মানে দুইটা একসাথে শর্ট করে দিতে হয়, দুইটা মানে দুইটা ফ্লিপ ফ্লপের একসাথে শর্ট করে দিতে হয়। আর আউটপুট গুলা হলো আপনার সার্কিট অনুযায়ী কি বলে ক্যালকুলেট হয় আর কি। আর সিঙ্কোনাসে যেটা হয় যে যে অনলি প্রথম ফ্লিপ ফ্লপটা হলো আপনাদের কি বলে প্রথম ফ্লিপ ফ্লপটা খালি হাই হয়, বাকিগুলা হলো প্রথম ফ্লিপ ফ্লপের সাথে সার্কিটের সাথে শর্ট হয় না। কিন্তু এখানে ব্যাপারটা হলো এখানে যে ক্লক থাকে, ওই ক্লকটার সাথে হলো আমাদের সব সার্কিট কিছু না প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে হলো আপনাদের শর্ট করে থাকে, এইটাই খালি পার্থক্য। এটাও বিস্তারিত পড়বেন, ছোট করে বলতেছি, এতটুকু বললে কিছুই বুঝবেন না। সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কাউন্টার সিঙ্ক্রোনাস কাউন্টার সিঙ্ক্রোনাস কাউন্টারে হলো মনে করেন যদি আমার মড টেনই করতে হতো, মড টেন করার জন্য দুইটা পদ্ধতি ছিল। মড টেনের জন্য দুইটা মড টেন ফর মড টেন না, খালি মড টেনই যে হতে হবে তা না, মড টেন হতে পারে, মড 11 হতে পারে, আগেরটার জন্য সেম, মোড 10 এর জন্য সেম, এগুলার জন্য সেম। কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসে মোড 10 বলে মোড 11 বলেন, যেই বিটের জন্য যেটাই মোড বলেন না কেন, ওইগুলাতে জাস্ট পরের সংখ্যায় যেই কয় জায়গায় এক আছে, ওইটা মানে ওইটাকে জাস্ট শূন্য করে দিলেই হয়ে যায়। ওইভাবে সার্কিট বিল্ড করলেই হয়ে যায়, এটা সহজ। কিন্তু যদি মড 12 এর জন্য বলি, এরকম ইনফাইনাইট, এটার জন্য ইনফাইনাইট অ্যাকচুয়ালি। এটাতে আমি একটা জাস্ট করে দেখাইছি। এটার জন্য দেয়ার আর দেয়ার আর টু টাইপস টু ডু দ্যাট। দেয়ার আর টু টাইপস টু কনভার্ট। একটা হলো আপনার একটা মড সিস্টেমেরই, একটা অ্যাসিঙ্ক্রোনাস মড সিস্টেমে, সেটা হলো আপনার ভ্যালিড, ইনভ্যালিড আর রিসাইকেল পদ্ধতি। ভ্যালিড, ইনভ্যালিড অ্যান্ড রিসাইকেল। রিসাইকেল। আচ্ছা, ভ্যালিড, ইনভ্যালিড আর রিসাইকেল পদ্ধতি বলতে যেটা বুঝি, যদি মড 10 এর জন্য বলি, মানে 0 থেকে 9, তো 9 নম্বরটাই হলো আমাদের 10কে বোঝাচ্ছে। তাহলে 10 হলো ভ্যালিড। ইনভ্যালিড কি? 10 যেমন আগেরটায় ছিল ইনভ্যালিড 10, তো ওই 10কেই আমার জিরো করতে গেলে Q3 জিরো আর 1 করতে হতো। তো এইখানে পদ্ধতি হলো ইনভ্যালিডটা আমাকে আহ 10-এ আনতে হয়, মানে 1010, আর ওই 1010কেই 4টা শূন্যে রূপান্তরিত করতে হয়, এই মানে রিসাইকেল 000। তো ওইটা করার এখন পদ্ধতি আছে, ওইটা এখন বিস্তার পড়াশোনা, ওইটাও বলতে পারতেছি না, কারণ আমাদের মেন কাজ হলো অ্যাসাইনমেন্ট এক্সপ্লেন করা। ভ্যালিড, ইনভ্যালিড অ্যান্ড রিসাইকেল। আরেকটা পদ্ধতি হলো ইররেগুলার ইররেগুলার সিকোয়েন্স। ইররেগুলার সিকোয়েন্স সিকোয়েন্স ইররেগুলার সিকোয়েন্স ইররেগুলার সিকোয়েন্সে হলো আমাদের কে ম্যাপ দিয়ে করতে হয়। আচ্ছা, ভালো কথা। বুলিয়ান এক্সপ্রেশনের পরে আমাদের ছোট্ট একটা টপিক মিস চলে গেছে, সেটা হলো সেটা হলো কে ম্যাপটা মিস হয়ে গেছে। কে ম্যাপ কে ম্যাপতে মূলত আপনার সার্কিটকে ছোট করে ফেলা যায়, ঠিক যেমন বুলিয়ান এক্সপ্রেশন দিয়েও আমরা একটা বড় সার্কিটকে বড় এক্সপ্রেশন বা বড় ইকুয়েশনকে ছোট করে আনি, কে ম্যাপ দিয়েও ছোট করে আনা যায় খুব ইজিলি। তো আমরা এই কে ম্যাপটা শিখছি হলো সর্বোচ্চ 4 বিটের জন্য।
4 বিটের জন্য আমরা হাইস্ট শিখছি। ফর 4 বিট, ফর 4 বিট হাইস্ট, ফর 4 বিট হাইস্ট কে ম্যাপ। তো এই কে ম্যাপটাই হলো আমাদের এখানে ইউজ হয়, ইউজিং কে ম্যাপ। এতক্ষণ কে ম্যাপটা কে ম্যাপটা আমাদের ক্লাসে হলো কে ম্যাপের ইউজ এখানে ছিল না। হয়তো বড় বড় সার্কিট হয়ে গেলে হয়তো কে ম্যাপ দিয়ে আমাদের ছোট করা লাগতো, বাট আমাদের এত অ্যাডভান্স ছিল না, সেই কারণে আমাদের কে ম্যাপ ইউজ করার কোনো প্রয়োজন পড়েনি। বাট কে ম্যাপ আমাদের এখানে ইউজ করার প্রয়োজন হয়েছে ইররেগুলার সিকোয়েন্সের জন্য। ইররেগুলার সিকোয়েন্সটা আসলে কি? ইররেগুলার সিকোয়েন্স, আপনার যদি 1 থেকে 7 পর্যন্ত যদি আমাকে কাউন্ট করায় তাই সেটাও সম্ভব, বাট আমি যদি 2 এর পরে 4, 4-এর পরে 7, 7-এর পরে 9, অথবা এটা তো বেজোড় হয়ে গেল, বাট আমি যদি উল্টা পাল্টাই চাই, যদি 3, 3-এর পরে যদি 2 চাই, 2-এর পরে যদি আবার 1 চাই, এরকম একটা ইররেগুলার প্যাটার্নের জন্য আমরা ইররেগুলার সিকোয়েন্স ব্যবহার করি। তো এটার জন্য আমাদের কে ম্যাপ ইউজ করা মাস্ট। আরেকটা আছে হলো, সেটা হলো বাই ডিরেকশনাল সিকোয়েন্স, মানে দুই দিক থেকেই কাউন্ট করবে। সেটা হলো 1 থেকে 16 করতে পারে, আবার ওই 16 থেকে 1ও করবে, তো একই সাইমultaneously করতে থাকবে। এটাও হয়, এটা একটা স্পেশাল আর কি, বাট আলটিমেটলি এইগুলোর ভিতরেই সব, ওটা জাস্ট এক্সট্রা প্রবলেম। 19 নম্বর হলো আমরা যেটা শিখি সেটা হলো শিফট রেজিস্টার। আচ্ছা, সরি, 19 নম্বরে শিফট রেজিস্টার না, আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার শিখছি। তারপরে আমরা হয়তো আরেকটা শিখছি হলো জনসন কাউন্টার। জন জি জনসন 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 কাউন্টার, জনসন কাউন্টার জনসন কাউন্টারটা কি করে? জনসন কাউন্টারটা ভুলে গেছি, বাট যদিও জনসন কাউন্টার আমাদের লাগতেছে না এখন, সহজ জিনিস অনেক, বাট জনসন কাউন্টার পড়ানো হয়। আরেকটা হলো পড়ানো হয় রাউন্ড রাউন্ড কাউন্টার মনে হয়, রিং কাউন্টার। রিং কাউন্টারই তো, হ্যাঁ, রিং কাউন্টার। এই কাউন্টারের টপিক শেষ। তারপরে আমাদেরকে হয়তো তারপরে আমরা পড়বো শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার শিফট রেজিস্টার কিছুই না, শিফট রেজিস্টার হলো আপনাদের প্রত্যেকটা বিট বাই বিট হলো, মনে করেন আমাদের তো লাইট শো হচ্ছে, এটা তো প্রত্যেকটা লাইট দিয়ে আমরা 1 2 3 4 কে শো করাচ্ছি। কিন্তু আপনারা কি বিয়ের বাড়ি লাইট দেখছেন যে লাইট গুলো এভাবে এভাবে নামতেছে, আবার বিভিন্ন প্যাটার্ন ঘুরতেছে? তো এই লাইট গুলো যে সরতেছে এগুলো বিট বাই বিট সরে, তো ওই বিট বাই বিট সরার কাজটাই আমাদের শিফট রেজিস্টার করে। তো বিট বাই বিট রেজিস্টার, বিট বাই বিট, বিট বাই বিট শিফটিং, বিট বাই বিট শিফটিং, বিট বাই বিট শিফটিং। এই শিফট রেজিস্টারের মধ্যে আমরা শিখি, শিফট রেজিস্টারের মধ্যে আমরা শিখি হলো, কি শিখি আমরা? 4 টাইপ অফ শিফট রেজিস্টার আমরা শিখি, ফোর টাইপস অফ ফোর টাইপস অফ শিফট রেজিস্টার্স। শিফট শিফট রেজিস্টার্স 4 টাইপস অফ শিফট রেজিস্টার্স আমরা হলো শিখি। সেটা হলো কি একটু যদি আহ
জাস্ট 1 সেকেন্ড, একটু দেখে নি এত কিছু কি মনে থাকে। হ্যাঁ, চার টাইপের আমরা শিখি, সেটা হলো সিসো, এর মানে সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিজ ইন, সিরিজ আউট। আরেকটা হলো শিখি হলো পিসো, সেটা হলো প্যারালেল ইন, প্যারালাল ইন, সিরিয়াল, সিরিজ আউট। তারপরে হলো আমরা শিখি হলো সিপো, আই গেস পিপো তো শিখি, সিপো, সিপোই তো, হ্যাঁ। পিসো, পিসো, পিসো শিখি, সিপো, হ্যাঁ সিপোই ছিল এটা, আগেরটাই সিপোই ছিল, সিপো। তো সিরিয়াল, সিরিজ ইন, সিরিজ আউট, সিরিজ ইন, প্যারালাল আউট, প্যারালাল আউট, সিরিজ ইন, সিরিজ আউট। আর একটা হলো পিপো, পিপো এর মানে প্যারালাল ইন, প্যারালাল আউট। তো এখান থেকে আমরা স্পেশাল একটা পড়ি হলো, সেটা হলো বাই ডিরেকশনাল সিপো পড়ি। কারণ আমরা আলটিমেটলি এখানে আপনাদের কি বলে, এখানে আমরা আলটিমেটলি একটাই খালি স্পেশাল পড়ি, সেটা হলো বাই ডিরেকশনাল, বাই ডিরেকশন, বাই ডিরেক্ট, বাই ডিরেকশনাল সিসো রেজিস্টার, সিসো শিপ, হ্যাঁ সিসো রেজিস্টার, বাই ডিরেকশন রেজিস্টার। এটা আমরা একটা স্পেশালি পড়ি আর কি। এটা একটা জাস্ট তারা দিয়ে দিলাম, এটা আমরা স্পেশালি পড়ি আর কি। 24 নম্বর, আরো অনেক কিছুই পড়ি, আরো এক্সাম্পলের জন্য এগুলোর এক্সাম্পল আছে, আরো কিছু আছে, বাট এক্সেপশনালি লাস্ট এটা আমরা রেজিস্টারের জন্য পড়ি। শিপ রেজিস্টার গেল, এখন আমরা যেটা পড়ি সেটা হলো শিপ রেজিস্টার, টিউব ফাইভ টাইমার। টিউব ফাইভ টাইমার এটা খুবই মজার একটা জিনিস। টিউব ফাইভ টাইমারকে অনেক সময় বলা হয় অসিলেটর, অসি, অসিলেটর। তো অসিলেটর কেন বলা হয়? অসিলেটরটা বলা হয় এই কারণে, কারণ সহজ কথায় বাদে এলইডি লাইট গুলাকে সে একটা সিকোয়েন্সিয়াল পর্যন্ত সে নিভাই কমায়, কারণ এটা যদিও এর কাজ না, এর মেন কাজ, আচ্ছা এটার মেন কাজটা বলি, মেইন পারপাস, মেন পারপাস ইজ ক্লক পালস জেনারেট, ক্লক পালস, ক্লক পালস, হুম, জেনারেট, ক্লক পালস জেনারেটিং। এটা হলো আমাদের খুব শীঘ্রই আমাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে, অ্যাসাইনমেন্টে আমাদের এটা কাজে লাগতে যাচ্ছে। মেন পারপাস হলো ক্লক পালস জেনারেটিং, আর মেনলি এটা দিয়ে, ওই ক্লক পালস দিয়ে আর কি আপনাদের
অসিলেটরে কাজ করা হয়, বাট অসিলেটর আরো অনেক বড় জিনিস, ওইটা অন্য কোনো একটা দিন এক্সপ্লেন করা যাবে। টিউবল ফাইভ টাইমার মেন পারপোজ ইজ ক্লক পজ জেনারেটিং। টিউবল ফাইভ টাইমার টিউবল ফাইভ টাইমার হলো দুই ধরনের মোট তিন ধরনের টিউবল ফাইভ টাইমার আছে। থ্রি টাইপস অফ থ্রি থ্রি টাইপস অফ টাইমার্স। একটা হলো অ্যাস্টেবল অ্যাস্টেবল মনোস্টেবল, বাইস্টেবল। একটা মনে হয় তো বাইস্টেবল, যেহেতু আমাদের এই 3 নম্বরটা পড়ানো হয় না। বাইস্টেবল ঠিকই বলছে, বাইস্টেবল। বাইস্টেবল এই তিনটার মধ্যে পার্থক্য হলো, একটাতে হলো ডাবল রেজিস্টার ইউজ করা হয়, এটাতে সিঙ্গেল রেজিস্টার ইউজ করা হয়। বাট মনোস্টেবলের স্টেবলের মেন কাজ হলো কন্টিনিউয়াস ট্রায়াঙ্গুলার ক্লক পাথ জেনারেট করা। আর মনোস্টেবল হলো যে কোনো একটা মুহূর্তে সে সিগন্যাল হাই করে থাকে, অ্যাস্টেবল অলওয়েজ সিগন্যাল হাই করে থাকে। এর মানে সবসময় ক্লক পাথ জেনারেট করতে থাকে। মনোস্টেবল খালি একটা নির্দিষ্ট লজিক বেজে সে মনোস্টেবল টিউবলার টাইমার কাজ করে, একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট একটা বুলিয়ান অ্যালজেব্রা বা কোনো একটা লজিক সার্কিটে বা কোনো একটা কি বলে গেটের কোনো একটা নির্দিষ্ট লজিকে সে হাই হয়ে থাকে। এবং সেটা ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর, যে সে কতক্ষণ হাই হয়ে থাকবে। এটা অবশ্যই তার রেজিস্টার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। যত রেজিস্টারের ভ্যালু কম হবে ততই তার ডিউরেশন বেশি থাকে। এস্টেবলের আরেকটা ব্যাপার হলো, এস্টেবলের ডিউটি সাইকেল আছে, মোর দেন 50, লেস দেন 50। তো এটার আবার বিস্তার পড়া আছে, এগুলোও জেনে নেবেন আপনারা। তো টিউব ফাইভ টাইমার গেল। তারপরে আমাদের টপিক হলো ডিএসপি। ডিএসপি হলো ডিজিটাল ডিজিটাল লজিক, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মধ্যে আমরা যেটা পড়ি সেটা হলো ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, আর ওই অ্যানালগ আবার ডিজিটাল কনভার্সন। এখানে আবার অনেক ধাপ আছে। তো মেনলি আমরা পড়ি হলো এডিসি অ্যান্ড ডিএসি। এর মানে অ্যানালগ টু ডিসি কনভার্সন, ডিসি টু অ্যানালগ কনভার্সন। এখানে ভিতরে আরো অনেক ফিল্টারেশন আছে, অনেক কিছু আছে, অনেক অনেক কায়দা কানুন দিয়ে এগুলাকে কনভার্ট করা হয়। এটাও সেম, এভাবে কনভার্ট করা হয়। তো এখানে দুই ধরনের পড়ানো হয়। কিন্তু এডিসির ভিতরে দুই ধরনের এডিসি হয়। একটা ফ্ল্যাশ এডিসি, একটা সাকসেসিভ এডিসি। আর ড্যাকও দুই ধরনের হয়। ড্যাক একটা হয় হলো বাইনারি ওয়েটেড ড্যাক, আর একটা হলো আর টু আর ড্যাক। আর টু আর ড্যাকটা আরো বেটার। সাকসেসিভ এটার এডিসির দুইটাই কোনো রকম বেটার, যদিও এটা আমি খুব একটা শিওর না যে কোনটা বেটার। বাট ডেকের মধ্যে দুইটা আছে, দুইটার মধ্যে সব থেকে বেটার হলো আর টু আর লেডার সার্কিট। আর টু আর লেডার ডেক, সেটা বেটার। কারণ ওইখানে রেজিস্টারে ক্যালকুলেশন অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যায়, সেখানে খালি ভোল্ট ক্যালকুলেশন করলেই হয়ে যায়। কিন্তু বাইনারি ওয়েটেড ডেকের সমস্যা হলো ওইখানে ফিডব্যাকে যে রেজিস্টার থাকে তার ক্যালকুলেশনে ভ্যারি করে অনেক কিছু। এখানেও সেটা থাকে, ফিডব্যাক রেজিস্টার থাকে, বাট তার লজিক কম্বিনেশনে হলো আহ, আর আর টু আর এর খালি কম্বিনেশন থাকে। কিন্তু বাইনারি ওয়েটের সব ব্যাপারটা হচ্ছে আহ, ওইখানে আপনার বিট বাই বিট হলো রেজিস্টারের ভ্যালু বাড়তে থাকে, যেমন আর টু আর ফোর আর এইট আর। সো ক্যালকুলেশন অনেক বাড়তে থাকে। এইখানে সেটা হয় না, সে রেজিস্টারের ক্যালকুলেশন ওভাবে বাড়ে না, কারণ রেজিস্টারে গেলে আলটিমেটলি শর্ট আউট হয়ে যায়।
আর এটা আরো বেটার আর কি, পারফরমেন্স বেটার এটা। ডিএসপির পরে হলো আমরা পড়ি এফএসএম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা ফিউচারে কাজে লাগবে। যখন আমরা মাইক্রোপ্রসেসর পড়বো তখন কাজে লাগবে এটা। সেটা হলো ফাইনাইট 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 স্টেট ফাইনাইট স্টেট মেশিন। ফাইনাইট স্টেট মেশিন ফাইনাইট স্টেট মেশিনটা হলো কিছুই না, আহ হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা কমিউনিকেশন করার জন্য একটা ব্রেইন আর কি। এফএসএম হলো একটা ব্রেইনের মতো কাজ করে। আমরা এখানে যে ধরনের কাউন্টার ইউজ করছি মনে করেন, এইখানে যে কাউন্টটা যেভাবে কাউন্ট হচ্ছে, আমরা এফএসএম দিয়ে সেটা কন্ট্রোল করতে পারি। ওইখানে হার্ডওয়্যারলি সেটা কন্ট্রোল না করে ওইখানে ঠিক যেরকম ফ্লিপ ফ্লপ গুলো সাজানো আছে ওইভাবে রেখেই আমরা এফএসএম দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। আলাদা হার্ডওয়্যার লেভেলে কোনো কনফিগার করা লাগবে না, আমরা এফএসএম দিয়ে ওটাকে কন্ট্রোল করতে পারবো। এটাই মূলত এফএসএম এর মূল কাজ। তো এফএসএম, হ্যাঁ, এফএসএম আবার দুই ধরনের হয়। একটা হলো কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম এফএসএম, অ্যান্ড ডেটাবেজ, ডেটাবেসড ডেটাবেস সিস্টেম, ডেটাবেসড এফএসএম। তো ডেটাবেসড এফএসএম আর কন্ট্রোল এফএসএম বলতে কি বোঝাচ্ছে? ওই যে যেটা বললাম যে হার্ডওয়্যার কনফিগারেশন, ওইখান থেকে আমরা ইনপুট গুলাকে জেনারেট করে আউটপুট গুলাকে জেনারেট করে আমরা কন্ট্রোল করতে পারি। ডেটাবেস যেটা করে সেটা হলো, সাপোজ মনে করেন ট্রাফিকে, ট্রাফিকে তো দূর থেকে মনে করেন ক্যামেরা ইউজ করে, সিসি ক্যামেরা ইউজ করে তো আমরা কন্ট্রোল করতে পারি। মানে কেমন যে আহ, মানে ওইটা তার ওইখানকার বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে। মনে করেন ওইখানে একটা কেওয়াস বাঁধলো, কোন একটা মারামারি বাঁধলো, কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ওইটা কি সব সময় কি একটা মেশিন হ্যান্ডেল করতে পারবে না? তো ওইখানে সিসি ক্যামেরার মধ্যে যদি মানুষ থাকে, সেইটার বেস করে আমরা এফএসএম কে কন্ট্রোল করতে পারি। আর কন্ট্রোল সিস্টেমটা হলো জাস্ট কোড করাই থাকে, জাস্ট আমরা হ্যানার মাধ্যমে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। তো বুঝতে পারতেছেন যে ডেটাবেস এফএসএম দিয়ে আরো বেটার কিছু কাজ করা যায়, বাট দুইটারই দরকার লাগে। তো এইটাও আমাদের আলটিমেটলি আমাদের অ্যাসাইনমেন্টটা লাগবে। মানে মূলত আমাদের অ্যাসাইনমেন্টের কাজ হলো মেনলি এইখান থেকে শুরু, এই কাউন্টার থেকে মোটামুটি শুরু আমাদের অ্যাসাইনমেন্টের কাজ। বাট আমাদের বুলিয়ন এক্সপ্রেশনও লাগবে, বুলিয়ন এক্সপ্রেশনও লাগে। আমরা চাইলে কে ম্যাপও ইউজ করতে পারতাম আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট এখনো দেখাইনি, এটা দেখাবো। আর হলো লাস্টলি হলো 28 নম্বর টপিক, সেটা হলো ভ্যারিলগ, ভ্যারিলগ কোডিং, কোডিং ফর এফএসএম। কেন ভেরিলগ কোডিং? আমি তো বললামই যে এটা তো কম্পিউটার ইউজ করতেছে, এর মানে কোডিং এর মাধ্যমে কোনো কিছু একটা ইউজ হবে। বাট এটা আলাদাভাবে কেন পয়েন্টে রাখলাম, কারণ এইখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে আমাদের এটাকে মেকানিজম করা লাগে। মানে আমাদেরকে আগে হাতে ক্যালকুলেট করে তারপর আমাদের কোড করা লাগে। তো ব্যাপারটা হয়েছে কি যে আহ, এইখানে আহ, যে এফএসএমটা থাকে সেটা বাইনারিতে, মানে তিন ধরনের সিস্টেমে থাকতে পারে। সেটা হলো বাইনারি, গ্রে কোডিং, আর হলো একটা হট ফিক্স না, ওয়ান হট মেবি, একটু দেখে নি, এটা একটু ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, এটা পাচ্ছি না এখন আমরা। তো তিন ধরনের কোডিং থাকে, মানে তিন ধরনের বিট সংখ্যা থাকে। তো এইগুলা একটা মতো না, একটা হয়তো কয়েক বিটের হিসাবে হইতে পারে। 2 বিট যদি বাইনারি হয় তাহলে গ্রে কোড হয়তো
চার কোডের বা 4 বিটের হবে। তো এগুলা ম্যাচ করে না। তো এফএসএম আগে ওইগুলাকে ডিফাইন করে নেওয়ার লাগে, তারপর ওইটাকে আমাকে কোডে করা লাগে। তো এইখানে আমরা যে অ্যাসাইনমেন্ট করছি সেটা সম্পূর্ণ বাইনারি কোডকেই এফএসএম করা, মানে আমরা বাইনারি কোডকেই আমরা সরি বাইনারি বিটকেই আমরা হলো এফএসএম কোড দিয়ে আমরা জেনারেট করব। তো আলটিমেটলি এটাই হলো আমাদের টোটাল টপিক, আমরা এই পর্যন্ত সব পড়াশোনা করছি। তো একটু ব্রেক নিচ্ছি, তারপর আমি আবার এসে আপনাদেরকে আমাদের মেন অ্যাসাইনমেন্টটাকে একটু এক্সপ্লেন করব, তারপরে আমাদের টপিক শেষ। তো এখন আমরা সেকেন্ড পার্টে আসছি। তো প্রথমে আসলে দুইটা পার্ট হয়েছে। দুইটা পার্ট হওয়ার মেন কারণ ছিল হলো আমাদের প্রথমটাতে ভিডিওটা একটু মিস হয়ে গেছে। তো এখন হলো আমরা আহ, ওই দুইটাকে মার্চ করে দেবো, তো ওটা পার্ট ওয়ান হবে। আর এখন যেটা আমরা এক্সপ্লেন করব সেটা হলো অ্যাসাইনমেন্টের কাজটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো ওটার আগে তো আমরা এগুলো দেখছি, আপনারা সব দেখছেন, এগুলো সব আপনারা দেখছেন। এটাকে একবার রিভাইজ করে নেবেন অ্যাসাইনমেন্টটা বোঝার জন্য। তো মেইনলি অ্যাসাইনমেন্টে আমাদের এই মোটামুটি সিঙ্ক্রোনাস কাউন্টার থেকে এই সিকোয়েন্সিয়াল লজিক থেকেই মূলত সব কাজ টাজ আছে। আর তার আগে খালি বুলিয়ান এক্সপ্রেশন, আর যদি আমরা কে ম্যাপ ইউজ করতে চাইতাম, তো এটা আমরা এক্সপ্লেন করব। তো চলেন এখন আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা একটু পড়ি। তো কোশ্চেনটা পড়ার আগে এখানে এক কয়টা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা হলো যেমন আমাদের আইডি অনুযায়ী একটা সিকোয়েন্স দেওয়া আছে, এক্স ওয়াই এম ই টি আর ও জেড, মানে এক্স ওয়াই মেট্রো জেড। আমার আইডি আইডি অনুযায়ী এখানে বসবে সব নাম্বার গুলা, যাতে সবার অ্যাসাইনমেন্ট সেম না হয়ে যায়। সো এখন ব্যাপারটা হলো যদি মেট্রোর ক্যালকুলেশনে যদি জিরো আসে, স্টুডেন্ট আইডি বিকাম যদি জিরো হয়, তাহলে এই তিনটা যোগ করে দিতে হবে। এটাই হলো ব্যাপার। আর হলো এইটা আমরা পরে আসবো। এটাকে আসার আগে আমরা চলেন প্রশ্নটা পড়ি। প্রশ্নটা বলছে প্রথমে যে রিসেন্টলি while traveling by metro in Dhaka you notice the automatic crowd management system at the platform entry. For safety reasons, only 10 passengers are allowed on the platform at a time. এখানে একটা বোর্ড দেওয়া আছে, এটা কাজে লাগবে আমাদের ভবিষ্যতে। a yellow boundary line is marked before the platform gates, এর মানে 20টা ঢোকার ভিতরে, মানে প্ল্যাটফর্মের ভিতরে 10 জন, এর মানে ঢোকার বাহিরে একটা ইয়েলো লাইন আছে, এটা মাথায় রাখবেন। তো প্রথম পয়েন্টটা বলছে ইচ প্যাসেঞ্জার টিকিট কার্ড হ্যাজ এন আরএফআইডি সেন্সর দ্যাট ডিটেক্টস এন্ট্রি। এবারে যখনই আমরা ঢুকবো সেখানে আরএফআইডি সেন্সর একটা করে কাউন্ট করবে। এরকম মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেন এই 10 জন টোটাল আমি প্ল্যাটফর্মে আটাইতে পারবো, মানে এই 10 জনই আমার হাইস্ট প্রায়োরিটি। তারপরে পয়েন্টে দেখেন কি বলছে, ইফ মোর দেন 3 প্যাসেঞ্জার ক্রস দ্য ইয়েলো লাইন সাইমultaneously এ অ্যালার্ম শুড ট্রিগার। ব্যাপারটা হলো 10 জন এক মুহূর্তে একটা প্ল্যাটফর্মে থাকতে পারবে, কিন্তু ঢুকার পথে দেখেন ইয়েলো বাউন্ডারি লাইনে যেটা বলতেছে যে ইয়েলো লাইনে ঢুকার সময় সরাসরি তিনজনের বেশি এন্ট্রি করতে পারবে না। এর মানে আমাকে যদি এই 10 জনকে ফিল করাতে হয়, তাহলে আমার তিন তিনজন, তারপরে মানে সর্বোচ্চ তিনজন, তারপরে সর্বোচ্চ তিনজন, তারপর একজন, এইভাবে করে তিন তিন একভাবে আমাকে আহ প্ল্যাটফর্মে ঢুকাতে হবে, অথবা প্ল্যাটফর্মে এট এ টাইম থাকতে পারবে। যদি না হয় তাহলে অ্যালার্ম অ্যালার্ম ট্রিগার করবে, মানে একটা অ্যালার্ম শুড ট্রিগার, মানে অ্যালার্ম বেজে উঠবে। তো তারপরে দেখেন কি বলছে, a synchronous counter keeps track of the number of people inside the platform in a day, maximum 20 tickets is issued. তো বলতেছে যে এই যে 10টা মানুষ যে প্ল্যাটফর্মে এট এ টাইম থাকতে পারে, ওইটা আমাকে সিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে কাউন্ট করতে হবে। আরেকটা প্যাচ যেটা লাগাই দিয়েছে সেটা হলো ইন এ ডে এ ম্যাক্সিমাম অফ 20 টিকেটস ইজ ইস্যুড। তো এইটা নিয়ে একটু পরে আসতেছি, এটা বলার আগে আগে আর তিনটা পয়েন্ট আমরা এক্সপ্লেন করি। A table table is used to generate the clock for both counter and alarm. আচ্ছা, ট্রিপল ফাইভ টাইমারটা কাউন্টার অ্যালার্মের জন্য। এর মানে
কাউন্টার বলতে 10 জন কাউন্ট করা, অনলি 10 জন এট এ টাইম প্ল্যাটফর্মে থাকতে পারে, ওইটার জন্য একটা টাইমার ইউজ হবে। আর অ্যালার্মের জন্য, মানে যেহেতু মোর দেন থ্রির জন্য সাইমultaneously যে ইউআরএল ক্রস করবে অ্যালার্ম বেজে উঠবে, ওর জন্য একটা অ্যালার্ম টাইমার ইউজ করতে হবে, মানে টিউবল ফাইভ টাইমার ইউজ করতে হবে। এইখানে এক্সপ্লেন যদি আমি করি, এখানে আমি প্রথমে টিউবল ফাইভ টাইমার একটা ইউজ করতে চাইছিলাম যাতে দুইটাকেই আমি একসাথে ক্লক জেনারেট করতে পারি, বাট পরবর্তীতে একটু পড়ার ঘাটতি ছিল। বাট পরে যেটা বুঝলাম যে অ্যাস্টেবল হলো কন্টিনিউয়াস ক্লক জেনারেট করে, আর মনোস্টেবল যেটা করে যে একটা নির্দিষ্ট লজিক বেজে সে একটা নির্দিষ্ট কাউন্টে সে হাই হয়ে থাকে। ব্যাপারটা যে কাউন্টে হতে হবে তা না, মানে একটা স্পেশালাইজ বা একটা স্পেশাল লজিক বেজে, মানে যেখানে মানে মনে করেন আহ, আমরা মোর দেন থ্রি ইউজ করতেছি। মোর দেন থ্রির জন্য অবশ্য একটা কাহিনী আছে, আমি মোর দেন থ্রির জন্য মনে করেন না বলে উদাহরণস্বরূপ মনে করেন 8 জন কাউন্ট হবে, তা 8 জন কাউন্টের জন্য আমাদের আহ 8 জন না, ধরেন 9 জন কাউন্ট হবে। 10 জনটাও বলতেছে না, ধরেন 9 জন কাউন্ট হবে, তো 9 জন কাউন্টের জন্য আমাদের 3 বিট দরকার। 0 1 2 3 4 5 6 7 8 9। তো এটা মড 9। তো মড 9 বলতে কি বোঝায়, 0 থেকে 8 পর্যন্ত। তা 9 ক্যান্সেল আউট হবে। তো ওই 8-এর জন্য যে আমি নতুন সার্কিট ড্র করব, ওই সার্কিটে যেখানে যেখানে নতুন নতুন লজিক লাগছে, মানে নতুন গেট লাগছে, ওই গেটে যে গেটের মানে যে লজিকের জন্য ট্রিপল ফাইভ টাইমার হাই হয়ে থাকবে, সেইখানে মনোস্টেবল টা ইউজ হয়। এটা পরবর্তীতে সলিউশন দেখলে আরো প্রপারলি বুঝতে পারবো। তারপরে পয়েন্টটা যদি আমরা দেখি, এই এফএসএম ইজ ইউজ টু কন্ট্রোল দ্য গেটস। এখানে বলছে আইডিয়াল, চেক, ওপেন আর ক্লোজ। তো এফএসএম এর একটা বিস্তার পড়াশোনা আছে। তো এখানে আইডল অবস্থায় কি থাকে, চেক অবস্থায় কি থাকে, ওপেন কি অবস্থায় থাকে, ক্লোজ কি অবস্থায় থাকে, এইটা এত এক্সপ্লেন আমি করব না। বাট এফএসএম কোশ্চেনটা মানে আমার এখানে ছিল যে এফএসএম কাকে কন্ট্রোল করতেছে, ওই তিনটা মানুষের বেশি যাতে ক্রস না করতে পারে তাকে, নাকি 3 3 1 ক্রস করে যে এট এ টাইম 10 জন হলো, ওইটা যাওয়ার সময় মানে 10 জন হয়ে গেলে দরজা ক্লোজ হয়ে যাবে, ওইটা কন্ট্রোলের কথা বলতেছে, এটা কনফিউজ ছিলাম। তো পরবর্তী যেটা বুঝলাম, যেহেতু ওপেন ক্লোজের কথা বলা আছে, এর মানে বোঝা যাচ্ছে যে ওপেন বলতে 1 থেকে 9 পর্যন্ত ওপেন, ঠিক 10 নম্বর যখন হচ্ছে তখন ক্লোজ হয়ে যাচ্ছে। এর মানে বোঝাই যাচ্ছে যে এফএসএন টা কন্ট্রোল করতেছে যে অনলি ফর 10 প্যাসেঞ্জারের জন্য। আর আমরা মোর দেন থ্রিটা এফএসএন দিয়ে কন্ট্রোল না করলে হচ্ছে এটা হার্ডওয়্যারলি মনে করেন কন্ট্রোল হচ্ছে। যদিও সিঙ্ক্রোনাস কাউন্টার আর মোর দেন থ্রি এই দুটোই কাউন্টার দিয়ে ইউজ হচ্ছে, মোর দেন থ্রিটা হলো আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার দিয়ে ইউজ করছি। তো এটা আমরা একটু পরে এক্সপ্লেন করতেছি যে কেন মোর দেন থ্রিটা একটু সমস্যা। এইটাকে আমি আলাদা হার্ডওয়্যারলি রাখতেছি, এটা আমি এফএসএম তে কন্ট্রোল করতে চাচ্ছি না। যেহেতু এফএসএম কন্ট্রোলটা স্পেশালি বলেই দিছে যে ওপেন আর ক্লোজ, তো এটা মেক সেন্স করে যে অনলি ফর 10 এর জন্যই আমি এফএসএম টা ইউজ করতেছি। তো তারপরে পয়েন্টে যেটা দেখতেছি যে the platform monitoring system sends the current passenger count to the control room in a analog form via DAC. DAC মানে digital to audio converter, while the ADC is used to read sensor inputs. এইটা আবার ব্লক ডায়াগ্রাম, এই যে 1 নম্বর কোশ্চেনটা দেখতেছেন, এই 1 নম্বর ডায়াগ্রামটা দেখলে হবে। তাও যদি ছোট করে একটা এক্সপ্লেন করি, সেটা হলো এই যে প্রথমে যে আমার কি বলে মোর দেন থ্রি কাউন্ট হচ্ছে, তো মেনলি শুরু হইতেছে কোথা থেকে, আরএফআইডি সেন্সর, মানে এভাবে মানে প্রথমেই কাজ করবে হলো ম্যাক্সিমাম টিকিট। তো এখানে আবার বলতে পারেন যে ইন এ ডে ম্যাক্সিমাম অফ 20 টিকিটটা কি কোনো কাউন্টারে ইউজ হবে কিনা। এইটা দেখেন, এই যে 1 থেকে 6 পর্যন্ত যে কোশ্চেন আছে, এই কোশ্চেনে একটা জায়গায় বলা আছে যে 20টা টিকিট কখন ইউজ হচ্ছে কখন ইউজ হচ্ছে না। এটা এখানে পড়লে আরো বোঝা যাবে, বাট যেটা বোঝা যাচ্ছে যে যখন গেটের মধ্যে ঢুকবো তখনই আহ ওই আরএফআইডি সেন্সর ওই অডিও কি বলে অ্যানালগ সিগন্যালকে ডিসি তে কি বলে ডিজিটালে কনভার্ট করবে। সেই ডিজিটাল আউটপুট ভ্যালু গুলা আমার এফএসএম এ দেবে।
মানে এফএসএম সে কালেক্ট করবে, সে ওইটাকে বিভিন্ন আউটপুটের উপর ভিত্তি করে সে ওই যে আপনার এট এ 10 প্যাসেঞ্জার আমি চাইলে বাড়াইতেও পারি, এফএসএম তো এই কাজই করে। তো ওইখানে আমরা এই এফএসএম দ্বারা কন্ট্রোল করতে পারবো। এখন ডেটটা কেন বলতেছে যে কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট, এই ডেটটা যেটা হচ্ছে যে এই যে এডিসি আমার মোর 10 জন পিপুল কাউন্ট করতেছে, মানে গেটের ভিতরে 10 জন কাউন্ট করতেছে। ওই কাউন্ট করার পরে মনে করেন তার রুমে মনে করেন একটা হয়তো অডিও সিগন্যাল আছে, ওই অডিও সিগন্যালে সে সবাইকে হয়তো বুঝাচ্ছে যে এই 10 জন হওয়ার পরে একটা সিগন্যাল দিচ্ছে যে এই 10 জনের বেশি কিন্তু আর যেতে পারবে না। ওইটা মনে করেন কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট টু বি কন্ট্রোল ইন অ্যানালগ ফর্ম, ওইখান থেকে মনে করেন একটা ইশারা দিচ্ছে, একটা সিগন্যাল দিচ্ছে যে 10 জন হয়ে গেছে, আপনারা আর আহ, যেতে পারবেন না, দরজা ক্লোজ হয়ে গেছে। তো ওইটাই হলো মনে করেন মনে করবেন না, মানে ডিজিটাল থেকে অ্যানালগে সে কনভার্ট করতেছে। মানে অ্যানালগ বলতে সে মাইকে বলতেছে যে হ্যাঁ কাউন্ট হয়ে গেছে, এখন আর দরজা থাকবে, মানে দরজা খোলা থাকবে না, বন্ধ থাকবে। এবার দেখেন 1 নম্বর কোশ্চেন হচ্ছে স্কেচ দ্য ব্লক ডায়াগ্রাম অফ দ্য সিস্টেম শোয়িং আরএফআইডি সেন্সরস, এডিসি, সিনক্রোনাস কাউন্টার, এফএসএম, ড্যাক এন্ড অ্যালার্ম ইউনিট। এইটা এক্সপ্লেন করার পরে আগে আমি এই মোর দেন থ্রির ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। মোর দেন থ্রির ব্যাপারে আমরা প্রথমে যেটা ভাবতেছিলাম যে যেহেতু মোর দেন থ্রি বলতে 4 নম্বর ব্যক্তি যদি পা দেয়, মানে একসাথে যদি পা দেয় তাহলে অ্যালার্ম বেজে ওঠার কথা। তো 0 থেকে 3, 0 থেকে 1, 3 বলতে আমি বাইনারি বুঝাচ্ছি, বা ডেসিমাল বলতে 0 বলতে 1 থেকে 4 বোঝাচ্ছে। তো আমার তো 2 বিটেই কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখেন 3 নম্বর কোশ্চেনে বলছে মোর দেন থ্রি পেজের কোর্স সাইমালটেনিয়াসলি শো দ্য সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন ফর দিস এক্সপ্রেশন শো ইউজিং অনলি ন্যান্ড গেটস। এখন কথা হলো 2 বিট কাউন্টারের জন্য 2 বিট কাউন্টারের জন্য দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করে, জেকে দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ হয়। ওই দুইটা জেকে ফ্লিপ ফ্লপের ভিতরে কোনো গেট ইউজ হয় না। সমস্যা এখানে, যেমন জে নট ইজ ইকুয়াল টু কে নট ইজ ইকুয়াল টু 1, তারপরে ফ্লিপ ফ্লপ হলো J1 = K1 ইজ ইকুয়াল টু কিউ নট। তো আরেকটা যখন আমি জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতাম তাহলে হয়তো কি বলে জে J2 = K2 ইজ ইকুয়াল টু Q0 × K1 হতো, মানে ওখানে এন্ড গেটটা ইউজ করতাম। তো ওই এন্ড গেটকে রিপ্লেস করে হয়তো আমি ন্যান্ডে পরিণত করতে পারতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। মানে কারণ হচ্ছে না, কারণ আমি 2 বিট ইউজ করতে চাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে সে প্রশ্নেই বোঝা যাচ্ছে যে আমার 2 বিটের বেশি ইউজ করার প্রয়োজন হতে পারে। তো আমি সেই কারণে 3 বিট ইউজ করছি। আরো ব্যাপারটা হলো মোর দেন থ্রি বলতে কি বোঝাচ্ছে, 4 জন 4 নম্বর ব্যক্তি হতে পারে, 5 জন ব্যক্তি হতে পারে, 6 জন ব্যক্তি হতে পারে। সো আমি এর একাধিক যে কোনো একটা হলেই হলো। তারপরও যদি আমরা যেমন আমি এখানে 3 বিট ইউজ করছি, 3 বিটে মোট 5 ইউজ করছি, এ মানে 5টা ব্যক্তি। এখন সমস্যা হলো আপনি বলতে পারেন যে যে থ্রি প্যাসেঞ্জার কি বলে 3 বিটে কেন আমরা মোট 5 ইউজ করলাম, ওইখানে তো মোট 4 ইউজ করতে পারতো। এখন সমস্যা হলো মোট 4 কিন্তু 2 বিটের একটা এন্টিটি। হ্যাঁ, কারণ আমরা যদি 3 বিটে যদি মোট 4 ইউজ করি তাহলে একটা ফ্লিপ ফ্লপ কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, আমাদের তো একটা প্রয়োজনই হয় না, তাহলে আলটিমেটলি দুইটাই ফ্লিপ ফ্লপ ইউজ করা হলো, তাহলে তো আমাদের 3টা বিটের কোনো ইউজ হলো না। আরো ওইখানে মূলত 4 নম্বর ব্যক্তি, মানে 2 বিটে কিন্তু 4 নম্বর ব্যক্তি কাউন্টও হয় না। 4 নম্বর ব্যক্তি কাউন্ট করতে গেলে আমার আহ 3 নম্বর 3 বিটের কাউন্টার লাগে। সেই কারণে বেস্ট কেস ইউজ সিনারিও যে একটা জন বেশি দিলাম, মানে 5 নম্বর ব্যক্তি দিলাম, তাহলে আরো বেটার হয়। কারণ ওইখানে ক্যালকুলেশনে 0 থেকে 4 আসে। তা আমি ধরে নিলাম যে 1 থেকে 4 পর্যন্ত 4 জন ব্যক্তি, শূন্যকে মনে করেন একটা গার্বেজ ভ্যালু ধরলাম, কারণ 0 থেকে 4 ধরলে কিন্তু আবার 5 জন ব্যক্তি হয়। তো ওটা খুব একটা অ্যাকিউরেট হয় না, তাই আমি ধরলাম শূন্য, একটা শূন্য কাউন্টে ধরলাম না। কিন্তু যেহেতু 2 বিটে চতুর্থ ব্যক্তি কাউন্ট হয় না, সেই কারণে আমি 3 বিটকে ইউজ করতেছি। আরো প্রশ্ন অনুযায়ী যেহেতু শো ইউজিং অনলি ন্যান্ড গেটস, সো 3 বিটই বেস্ট ইউজ কেস সিনারিও।
আর শো দা টাইম আর দিস, এটা পরের ব্যাপার। আমি যেটা এক্সপ্লেন করলাম যে মোর দেন থ্রির জন্য কেন আমি 3 বিট ইউজ করলাম আর কেন মোড 5 ইউজ করলাম। আচ্ছা, এইবার দেখেন দ্বিতীয় কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা ডেমনস্ট্রেট হাউ দ্য এফএসএম ট্রানজিশন বিটুইন আইডেল, চেক, ওপেন এন্ড ক্লোজ স্টেটস ডিপেন্ডিং অন কাউন্টার ভ্যালুস। আচ্ছা, কাউন্টার ভ্যালু দেখেই বুঝতে পারতেছি যে এই কোশ্চেনটা করছেই হলো এই 10 জন প্যাসেঞ্জারের ভিত্তি করে, যে 10 জন প্যাসেঞ্জার যে বের হচ্ছে, মানে বের হচ্ছে বলছে ঢুকতেছে, ফুল ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ করে দিচ্ছে, ওই কাউন্টার ওইখানে যদি না বলতো, যদি বলতো অ্যালার্ম সহ বলতো, তাহলে কিন্তু কমপ্লেক্স হয়ে যেত। এখানে বোঝা যাচ্ছে যে আমার এই 10 জন প্যাসেঞ্জারের জন্যই আমার কাউন্ট এফএসএনটা ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে একটা সহজ বোঝা বুঝাই দিচ্ছে, এই যে বললাম না যে ইন এ ডে এ ম্যাক্সিমাম 20 থিংস আর ইস্যু, এইটা কি সিস্টেমের কোনো অংশ কিনা, এইটা নিয়ে একটা ইস্যু ছিল। তো দেখে বলেই দিচ্ছে the FSM transition from open to close after 20 tickets are issued, মানে 20টা টিকিট ইস্যু হওয়ার পরেই ওপেন টু ক্লোজ এর ট্রানজেকশনটা হবে। এর মানে আমি অনলাইন থেকে টিকিট কাটলাম নাকি আমি মেট্রোতে যে ওখানে টিকিট কাটলাম, ওইটা গেটের ভিতরে ঢোকার সাথে কোনো সম্পর্ক না। আমার 20 জন ব্যক্তি সরাসরি প্ল্যাটফর্মে আসতে পারে, তো সেটা আসলে সমস্যা নাই, কিন্তু আমার তো এট এ টাইম প্ল্যাটফর্মে তো 10 জন 10 জনই ঢুকবে, মানে 10 জন 10 জন বলতে 2 বার 10 জন 10 জন, আর ঢুকার সময় ইয়েলো লাইনে 3 3 প্লাস 1 ভাবে ঢুকতে হবে। আমরা মানে খুব তাড়াহুড়া করে 10 জন ব্যক্তি একবারে ঢুকতে পারবো না, 4 জন একসাথে ঢুকতে পারবো না। ঢুকতে পারলে আমাদের সর্বোচ্চ 3 জনে ঢুকতে পারবে, 3 3 1 10, আর আরেকটা 10 10, এ টোটাল 20 জন টিকিট একে এটে মানে এট এ ডে না, বা পুরো একটা ডেতে 20 জন টিকিট কাটতেছে। আর এই 20 জন টিকিটে 10 2 তে ভাগ করে যদি 10 10 বলি, ওই 10 জন এট এ টাইম হলো প্ল্যাটফর্মে যেতে পারতেছে। আর ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিভাবে আমি ইয়েলো লাইন ক্রস করব, ওই 3 3 1 করে আমাকে প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। এর মানে যেটা বুঝলাম যে 20টা টিকিট সিস্টেমের অংশ না। যদিও আমি ব্লক ডায়াগ্রামে 20টা টিকিটের কথা ইস্যু করছি, মানে সব কাজটা শুরুই হয়েছে 20টা টিকিট ইস্যু হওয়ার পরে। 20টা টিকিট যে ইস্যু হতেই হয় ব্যাপারটা এমন না। 20টা টিকিট ম্যাক্সিমাম ওয়ান একটা ওয়ান ডেতে ইস্যু হয়। বাট যেটাই হোক না কেন সিস্টেমের অংশ হলো মোর দেন 3, আর হলো অনলি 10 প্যাসেঞ্জার এট এ টাইম অন এ প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা গেল। তারপরে হলো 3 নম্বরটা তো আমরা বললামই। চতুর্থ নম্বর শো দা টিউব ফাইভ টাইমার সার্কিট ফর অ্যালার্ম উইথ ফ্রিকোয়েন্সি P5 Hz and duty cycle Q% where P is equal to ওই যে মেট্রো, আমাদের সবার আইডি অনুযায়ী সবকিছু চেঞ্জেস আসবে, তো আইডি যোগ করতে হবে। আর কিউ হলো যা আসবে তা 100 দিয়ে বিয়োগ করব। তো এখানে বলছে যে P5 আর P5টা বলতে কিন্তু আবার ভাইবেন না যে মনে করেন আমার যখন 4 + 8 + 4 + 1 + 2 মানে 19 আসে, P5 বলতে কি বোঝাচ্ছে, ওই 19 আর 5 মানে 195। পি কিন্তু যোগ না, পি জাস্ট পাশে বসে যাবে। তো যেহেতু আমার 19 আসে, 19 আসে, তো 19-এর সাথে 5 জাস্ট সরাসরি লেগে যাবে, কোনো যোগ না, কোনো বিয়োগ না, কোনো গুণ না, তাহলে 195। এই যে উদাহরণটা দিয়ে দিছে, যদি পি যদি যোগ করে 20 হয়, P5 বলতে ওই যে 205, এই যে হিন্ট বলেই দিছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যদি 250-এর কম হয় অথবা 450-এর বেশি হয়ে যায়, তাহলে P5 আমার, যেমন আমার 195 আসছে, আমার কিন্তু কাউন্ট হবে না। সো আমাকে তখন 400 হার্জ দিয়ে কাজ করতে হবে। তো এইটা সবার সাথে মিলে যেতে পারে, এটা আমার একটা সুবিধা। হ্যাঁ, value id comes zero with replaced by id, যদিও এখানে any value in student id comes zero will replaced by value, কিভাবে comes with zero এটা তো বুঝলাম না। যদিও আচ্ছা, এটা বাদ দিই আমরা, এখানেই সব কন্ডিশন ফিল আপ হয়ে যাচ্ছে। এখন সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল ক্যাপাসিটর 50, 250, 470। এখানে একটা ব্যাপার আছে, যত যত কম ক্যাপাসিটর ইউজ করবেন তত তত বেটার বা সুন্দর একটা ওহমের ক্যালকুলেশন আসবে। এর মানে তত বেটার
টিউব ফাইভ টাইমার আমরা পাবো। এখন ব্যাপারটা হলো, দেখেন বলছে শো দ্য টিউব ফাইভ টাইমার সার্কিট ফর অ্যালার্ম উইথ ফ্রিকোয়েন্সি। মানে এই টিউব ফাইভ, এটা বাই দ্য ওয়ে 4 নম্বর থেকে 4 আর 5 হলো আমাদের দুইটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন। তো বলছে শো দ্য টিউব ফাইভ টাইমার ফর অ্যালার্ম উইথ ফ্রিকোয়েন্সি। এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কিন্তু একটা জাস্ট, এই যে দেখেন এই অ্যালার্মের জন্য যে টিউব ফাইভ টাইমারটা ইউজ করছে সেইটার জন্য। তো আমরা এখানে যেটা ইউজ করি সেটা হলো মনোস্টেবল, কারণ ওই যে যেটা বললাম অ্যালার্মের একটা স্পেশাল মোমেন্টে সে হাই হয়ে থাকবে। আমি সবসময় হাই হয়ে থাকবো না, কারণ একটা সময় হাই হয়ে যে সে আবার রিসেট হয়ে যাবে এবং কি সে নতুন করে আর কাউন্ট করবে না, যতক্ষণ না আবার ওই মোর দেন 3 পিপল আবার না আসে ততক্ষণ সে কাউন্ট করবে না। তা আমি এখানে মনোস্টেবল ইউজ করছি। তো ব্যাপারটা হলো মনোস্টেবল হলো ডিউটি সাইকেল ইউজ হয় না, ডিউটি সাইকেল ইউজ হয় হলো আপনার অ্যাস্টেবলে। তো এই কোশ্চেনে স্পেসিফিকলি যেহেতু অ্যালার্মের জন্য টিউবলাইট টাইমার শো করতে বলছে এই কোশ্চেনে, তো এখানে ডিউটি সাইকেলটা ক্যালকুলেট হচ্ছে না। বাট যদিও আমি গিভেনে ডিউটি সাইকেল ক্যালকুলেট করে দিছি, বাট ডিউটি সাইকেল এখানে ইউজ হয় না। এখানে একদম এটাই স্পষ্ট, যদিও এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিছে। যদিও আগের কোশ্চেনে মোর দেন থ্রিটা একটা কনফিউশন, এইখানে আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন অনেকেই দেখতে পারেন, এইখানে এই ব্যাপারটাই আপনারা ভাবতে পারেন যে মোর দেন থ্রির জন্য কি 2 বিট ইউজ করাটা উচিত ছিল নাকি 3 বিট ইউজ করা উচিত ছিল। বাট শো দ্য টিউব ফাইভ টাইমার সার্কিট ওয়াজ অ্যালার্ম, এইখানে তো নিশ্চিত মনোস্টেবল ইউজ হবে, অ্যাস্টেবল ইউজ হওয়ার কোনো কারণই নেই, কারণ একটা স্পেসিফিক মোমেন্টে সে অ্যালার্ম বেজে থাকবে, হাই হয়ে থাকবে। তো এখানে ডিউটি সাইকেলটা ইউজ হয় না। তো এখানে একটা জাস্ট ডিলুশনের জন্য ডিউটি সাইকেলটা ইউজ হয়েছে। আচ্ছা, তো 5 নম্বর কোশ্চেনে বলছে এখানে একটা ম্যাথ, শো হাউ দ্য ডেক মানে ডিজিটাল টু এডিসি, ডিজিটাল টু অ্যানালগ আউটপুট voltage represent passenger count for 5 and 10 passenger, assume 4 bit DAC VREF 5 volt। তো এখানে বলা আছে 4 বিট DAC ইউজ করতে পারেন আপনারা, আর 5 ভোল্ট আপনাদের ভোল্টেজ হবে। তো এখানে যেটা বলতেছে যে এই যে 10 জন কাউন্ট হলো, 10 জন কাউন্ট, এই 10 জন কাউন্টের সাথেই কিন্তু ড্যাকের আউটপুটের সাথে অ্যাড করা আছে। তো এইখান থেকে ড্যাক, এই ড্যাকটা কিভাবে কাউন্ট হয়, মানে এই ড্যাকে যে 5 অথবা 10, এটা আমি আলাদা করে যে রিপ্রেজেন্ট করব, এটা কিভাবে অ্যাড হবে। তা আমি ডিজাইন যেভাবে করছি সেটা হচ্ছে এফএসএম এর সাথে ড্যাকের ক্যালকুলেশন করে দিছি। মানে প্রথমে আরএফআইডি সেন্সর 3 জন, কি বলে 3 জন 3 জন প্লাস 1 জন করে প্ল্যাটফর্মে ঢুকবে, ঢুকে 10 জন টোটাল হবে। ওইখান থেকে এডিসি কাউন্ট করবে, এডিসি বলতে ওই অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিগন্যাল নেবে, ওই সিগন্যাল থেকে এফএসএম ওইটাকে কন্ট্রোল করবে। ওই এফএসএম যেহেতু সবকটা কাউন্টের ভ্যালু তার কাছে আছে, সে ওইখান থেকে মনে করেন ড্যাকের কে আউটপুট ভোল্টেজটা সে শো করবে। তো এখানে স্পেসিফিকলি ক্যালকুলেশন করতে বলছে 5 আর 10 নম্বর ব্যক্তির জন্য, যে এই দুইটা ডিজিটাল থেকে অ্যানালগে আপনি করে দেখান, মানে ক্যালকুলেট করে দেখান, সামান্য ছোট্ট একটা ম্যাথ। তারপরে 6 নম্বর প্রশ্ন হলো ইলাস্ট্রেট লিমিটেশন অফ দিস ডেভেলপড মেট্রো সেফটি সিস্টেম, মানে এই সিস্টেমের মধ্যে কি ফ্লজ আছে, কি ভালো হতে পারতো, কি ভালো আছে। তো এখানে ছোট করে যদি এখন বলি, একটু একটু বিস্তারভাবে বলবো আমি। এখানে যদি ছোট করে বলি, এটা প্রথম কথা যদি 20টা মানুষের ক্ষেত্রে বলি যে ম্যাক্সিমাম 20টা ইন এ ডে এ ম্যাক্সিমাম অফ 20 ডিগ্রিজ ইস্যুড, এটা মেট্রো সিস্টেমে বলা হয়েছে। তা আমার বাংলাদেশে মেট্রো সিস্টেমে কি একদিনে মাত্র 20টা টিকিট ইস্যু হয়? হাজার হাজার টিকিট ইস্যু হয়। তো এইটাই প্রথম লিমিটেশন, এটা কখনো হতেই পারে না। আমাদের কন্টিনিউয়াস চলতে হবে। তো কন্টিনিউয়াস চলার জন্য অবশ্যই হাইলি সিকিউর ডিজিটাল সার্কিট ড্র করার দরকার। এইটা একটা প্রথম লিমিটেশন হতে পারে। দ্বিতীয় যেটা লিমিটেশন আমার কাছে আছে সেটা হলো এফএসএম কন্ট্রোলটা আরো বেটার হতে পারে। কেন হতে পারে? মনে করেন এই যে মোর দেন 3 প্যাসেঞ্জার গেটের সামনে দাঁড়ায় আছে, এমন কোনো ব্যক্তি তো হতে পারে যে গেটের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, ওইটার জন্য এফএসএম কিভাবে কন্ট্রোল করবে সেটা তো এখানে বলা নাই। সো এটাও একটা ফ্লস। আবার যেমন আরেকটা ব্যাপার হতে পারে যে যেমন একজনের হাতে লাগেজ আছে, আরেকজনের হাতে বিভিন্ন ধরনের লাগেজ আছে, ওই লাগেজটা কিভাবে যেতে পারবে। যেমন মেট্রোতে দেখছেন যে প্রত্যেক ধরনের লাগেজ নিতে কিন্তু নিষেধ আছে। আবার মনে করেন খাওয়ার পাতি বলতে
গরু ছাগল ভেড়া তো নিয়ে যেতে পারবেন না, তো ওইগুলাও তো ডিটেক্ট করা যেতে পারে, ওইটা ওই ডিটেকশনও এখানে নাই। তারপর হলো আপনার আমরা ক্লজ যেটা আছে যে মোর দেন থ্রি, আমরা যদি একটা গেটকে আরো বড় করি তাহলে মোর দেন থ্রি জায়গায় হয়তো আরো 4-5 জন করতে পারবো, তাহলে আমরা একই সাথে আরো বেটার ভাবে ঢোকাতে পারতেছি। তো এই ফ্লস, এরকম ফ্লস আছে, এটা আরেকটু বিস্তার ভাবে পড়বো। সো এখন আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, টাস্ক গুলার দিকে তাকাই, টাস্ক ওয়ানে দেখেন কি বলছে, আউটলাইন দ্য নেসেসারি স্টেপস অফ দ্য ব্লক ডায়াগ্রাম। এখানে এক্সিলেন্টের জন্য অল দ্য স্টেপস হ্যাভ বিন আইডেন্টিফাইড এন্ড আর ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। এই যে আমি আপনাকে প্রথম থেকে বললাম যে প্রথমে আরএফআইডি, প্রথমে আমি 20টা টিকিট ইস্যুড হলো, তাই 20টা টিকিটের মধ্যে যে কোনো টিকিট ইস্যু হতে পারে, তো 20টা টিকিটের মধ্যে কমসে কম 10টা টিকিট তো ইস্যু হবে, নাহলে এট এ টাইম 10টা প্যাসেঞ্জার কিভাবে প্ল্যাটফর্মে থাকবে। তা আমি প্রথম ব্লকটা আঁকছি হলো আপনার 20টা টিকিট হলো, তো 20টা টিকিট হওয়ার পরে আরএফআইডি সেন্সর ডিটেক্ট করতেছে এন্ট্রি, কিভাবে এন্ট্রি করতেছে, এর পরের অংশটাই আপনার থ্রি মোর দেন থ্রি প্যাসেঞ্জার ইউজিং মড 5, 3 বিট উইথ মড 5 এটা ইউজ করতেছি। তো ওইখানে এটা ইউজের সাথে আমি সাথে সাথে আরেকটা ব্লক ডায়াগ্রাম দেখাইছি যে ইউজিং আপনার মনোস্টেবল 555 টাইমার। তারপরে কি হচ্ছে যে 3+3+3 হলো, প্ল্যাটফর্মে ঢুকে 10 জন হলো, ওইটা এই যে সিঙ্ক্রোনাস কাউন্টার কিপস দ্য ট্র্যাক নাম্বার, এর পরেই ঠিক এটার পরেই এই সিঙ্ক্রোনাস কাউন্টার কিপ দ্য ট্র্যাকস এই পার্টটা আসবে। তো এই সিঙ্ক্রোনাস কাউন্টারও তো একটা 25 টাইমার দিয়ে অ্যাটাচ থাকবে, তা আমি কোন 25 টাইমার ইউজ করছি? অবশ্যই অ্যাস্টেবল ইউজ করছি, কারণ এই 10টা প্যাসেঞ্জার অলওয়েজই কাউন্ট হতে থাকে। কারণ ওই 10 জন মনে করেন ট্রেনে গেল, তাহলে প্ল্যাটফর্ম খালি হয়ে গেল না, তাহলে ওই মুহূর্তে সবসময় তো 10 জন আবার পরবর্তী 10 জন আবার ঢুকবে। সো অবশ্যই আমাকে কন্টিনিউয়াস একটা ক্লক পাথ জেনারেট হওয়ার দরকার, সো আমি ওইখানে 25 টাইমার, অ্যাস্টেবল 25 টাইমার ইউজ করছি। তো ওটা আলাদাভাবে দেখাই দিছি। তো ওইটাই তো আমার ওইটাই এই যে এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন 10টা ব্যক্তি ঢোকা হয়ে গেছে, তো ট্রেনের ব্যাপার তো এখানে নাই যে ট্রেন নিয়ে গেল ওইখানে ফাঁকা হলো, ওটা তো আর নাই। তো 10 জন কাউন্ট হওয়ার পরে তারপরে আমার এফএসএম কন্ট্রোল করতেছে গেটটা, যখন 10 জন হয়ে যাবে চেক করবে 10 জন হয়ে গেছে কিনা, তখন ওপেন থাকবে, যখন 10 জন হয়ে গেছে তখনই সাথে সাথে ক্লোজ করে দেবে। তো ক্লোজ করলো, ক্লোজ করার পরে এই যে দ্য প্ল্যাটফর্ম মনিটরিং সিস্টেম সেন্স দ্য কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট টু দ্য কন্ট্রোল লুপ ইন অ্যানালগ ফর্ম দ্য, এইটা হলো আপনার ওই যে বললাম তো 20টা টিকিট কাউন্ট হলো, 20টা টিকিট আহ 20টা টিকিট কাউন্ট হলো, 20টা টিকিট কাউন্ট হওয়ার পরেই আপনার ই হলো আহ কি বলে আরএফআইডি সেন্সর, আরএফআইডি সেন্সর আপনার গেটের ভিতরে ঢুকলো, মোর দেন থ্রির জন্য 331 কাউন্ট করলো, 331টাকে সে ভালোভাবে পরীক্ষা করে দেখলো যে অ্যালার্ম বাজে কিনা, ভালো কথা অ্যালার্ম বাজি নাই। 10 জন ঢুকলো, 10 জন ঢুকার পরে 10 জন ম্যাক্সিমাম হলো, এফএসএম দিয়ে আমি দরজাকে ক্লোজ করে দিলাম। তো ওই 10 জনটা যে হলো, সেইখান থেকে এডিসি তার অ্যানালগ থেকে ডিসি মানে অ্যানালগ থেকে ডিজিটাল কাউন্ট সে কাউন্ট করবে, ডিজিটাল গুলোকে সে নিয়ে আসবে। ওইখান থেকে নেওয়ার পরেই আমার এই যে কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট, যে কোন কোন প্যাসেঞ্জারকে আমি কাউন্ট করব কোনটা কাউন্ট করবো না, ওইটাকে আবার ডেকের মাধ্যমে আমি আবার আউটপুটতে বের করে দেবো। এই মূলত কাজ। এটা গেল ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের পরে এফএসএম ডিজাইন এন্ড এইচডিএল কোড, এখানে বলছে যে অল দা ডিজাইনস ওয়ার অ্যাকুরেট এন্ড ওয়ার্কিং। তো এফএসএম ডিজাইন করব আমরা, ওটা উত্তরে বলা আছে। এইচডিএল কোডটা অনলি 10 পেজের একটা টাইমের জন্য। তারপরে হলো আমরা টাস্ক 2 তে যেটা দেখতেছি, ডিজাইন কাউন্টার উইথ দা ডিজাইন কাউন্টার উইথ দা নেসেসারি ডায়াগ্রাম এন্ড অলসো ডেক। তো also deck design counter with the necessary diagram and also deck। তো এইখানে দেখেন একটা কোশ্চেন হতে পারে যে এডিসি তো বললো, তো এডিসি ডায়াগ্রাম কি আঁকতে হবে কিনা? না, কারণ দেখেন কোশ্চেনে এই টাস্কেই কিন্তু স্পেসিফিকলি সবকিছুই বলে দিয়েছে, এইখানে খালি ডেকের কথা বলে দিয়েছে, ডেকটাই আমাকে আঁকতে হবে। সাধারণত এডিসি কে পুরা ডায়াগ্রামে ফিট করা অনেক হার্ড, এটা অনেক প্রসেসের মাধ্যমে যায়, বাট ডেক কে ক্যালকুলেট করা যায়। মানে ডেক কে একটা
কাউন্টারের সাথে অ্যাড করে দেওয়া যায়, সেটা আমি করে আপনাকে দেখাচ্ছি, আমি করছি অলরেডি। বাট এডিসি কে করা যায় না, এডিসি কে করতে গেলে একটু সমস্যা হয়। সো এডিসি কে খালি আমরা ব্লক ডায়াগ্রামেই দেখাই দিছি। এই দেখেন, এই দেখেন কোশ্চেন ওয়ানে দেখেন, এই দেখেন এডিসির জন্য ব্লক ডায়াগ্রামটা আমি দেখছি যে সিঙ্কোনাসে কিভাবে 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 গেছে, ওইখানে খালি এডিসির একটা ব্লক ডায়াগ্রাম আগে দিয়েছে, ব্যাস, এডিসির আর কোনো কাজ নেই। তো ডিজাইন দ্য কাউন্টার উইথ দ্য নেসেসারি ডায়াগ্রাম এন্ড অলসো ডেক। তো কাউন্টার বলতে দুইটা কাউন্টার, একটা হলো আপনার মোড 5 ইউজিং 3 বিট, আর হলো একটা হলো মোড 10 ইজ অনলি 10 পেসেস ইউজিং 4 বিট। এটা আমরা পুরোপুরি করবো, এটা 12 থেকে 10 মার্ক। এখানে একটা হিউজ ক্যালকুলেশন আছে, এখানে আমরা কিভাবে কিভাবে আসে জিনিসটা ওটা দেখবো। তারপরে 3 নম্বর টাস্ক বলছে ডিজাইন দ্য সিস্টেম উইথ টাইমার সার্কিট। কিছুই না, এখানে খালি টাইমারটা আঁকিনি, ওইখানে যে আলটিমেটলি ডায়াগ্রামটা পাইছি ওই ডায়াগ্রামটা টাইমার দিয়ে দেখাইতে হবে। এখন এখানে স্পেশালি কি বলছে দেখেন, ডিজাইন ইজ কারেক্ট এন্ড কম্পাস উইথ দ্য রিকোয়ারমেন্টস উইথ নো নো অর মাইনর ক্যালকুলেশন এরর। এর মানে এই পার্টে আমাকে দুটা চিত্র মানে সিস্টেম দুটা আঁকতে হবে। কার কার জন্য? একটা হলো আপনার অনলি ফর 10 প্যাসেঞ্জার কাউন্টের জন্য, আর একটা হলো অ্যালার্ম ক্লকের জন্য। এই দুইটা আঁকবো, এই দুইটা একে আমাদের ক্যালকুলেশন দেখাইতে হবে। এই দেখেন 4 আর 5 নম্বর ক্যালকুলেশনটা এই টাস্ক 3 এর ভিতরে যাবে। এই দুইটা ক্যালকুলেশন দেখাই দেবো এখানে। আর তারপরে লিমিটেশনে বলছে প্রোভাইড লিমিটেশনস এন্ড অ্যানালাইসিস দ্য পারফরম্যান্স কারেক্টলি। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে, যদিও 30 মিনিট হয়ে গেছে। এবার চলেন আমরা উত্তরে আসি। এই দেখেন, দেখেন এইটা হলো আমার এক্স এক্স ওয়াই মেট্রো জেড 22248412 এটা আমার আইডি। তো ফার্স্টে যেটা বললাম যে ম্যাক্সিমাম 20 টিকিটস আর ইস্যু ইন এ ডে। এখন ম্যাক্সিমাম যে 20টা টিকিটই ইস্যু হয়ে গেছে এটা আমার দেখার বিষয় না। আমি জাস্ট এটা আঁকছি আমার ব্লক ডায়াগ্রামটা বোঝার জন্য যে 20 কি সিস্টেমের অংশ নাকি 20 সিস্টেমের অংশ কিনা। তো আমার সিস্টেমে 20 সিস্টেমের অংশ না, কারণ এটা প্ল্যাটফর্মে ঢুকার ক্ষেত্রে সিস্টেমটাকে কাজ করতেছে। সো 20টা টিকিট হলো সিস্টেমের অংশ না। আচ্ছা, যখনই 20টা টিকিট ইস্যু করা হয়ে গেছে, অ্যাটলিস্ট 10টা তো হয়েছে, আচ্ছা ভালো কথা 10টা টিকিট হলো, তো আরএফআইডি সেটা ডিটেক্ট করবে। তো এইটার পরে আমার সাথে সাথে যাবে মোর দেন 3 প্যাসেঞ্জার ক্রস দ্য ইয়েলো লাইন সাইমেট্রিয়াসলি। সো ইফ আই ইউজ 2 বিট কাউন্টার, দুই-বিট counter, the counter reset after 3, it should work, but if more than 4 passengers cross the line, the alarm is still triggered the alarm. So that's why I should use 3-bit counter for mod 5. It triggered the alarm for count 4. এটা ব্যাখ্যা করে দিছি, আপনাকে বলছি যে আমি এটা কেন মোড 5 ইউজ করছি। আচ্ছা, এইটার পরে পরবর্তীতে এই যে দেখেন এখানে আবার একটা দাগ দিয়ে দেখাইছে যে মনোস্টেবল টিউটোরিয়াল টাইমার ট্রিগারিং হাই অন স্পেসিফিক আউটপুট। ওই যে আমি যে সার্কিটটা ড্র করছি মড 5 এ, ওইখানে ট্রিগার গুলা আমি ওর আউটপুটে অ্যাড করে দিছি। এটা আমি ডায়াগ্রামে আসলে আপনি বুঝতে পারবেন। সো এটার সাথে এটা আলাদাভাবে গেছে, আর এখান থেকে গেছে, আর ওইটার আউটপুট থেকে একটা অ্যালার্ম বাজার দিয়ে দিছি। যখনই 4 নম্বর ব্যক্তি পাড়া একসাথে পাড়া দেবে তখনই অ্যালার্ম বেজে উঠবে। এইটা, তাহলে এইটা, তারপর আরএফআইডি সেন্সর ডিটেক্টস, তারপর মোর দেন 3 প্যাসেঞ্জার অ্যাক্রস দ্য ইয়েলো লাইন, তারপরে মনোস্টেবল, তারপর অ্যালার্ম বেজে উঠলো। এটা গেল একটা পার্ট। তো যদি অ্যালার্ম না বাজে তাহলে তো আমার অনলি 10 পেসেজ অ্যালার্ট অন প্ল্যাটফর্ম ব্যাপারটা হবে, তাই না? তো কিভাবে কিভাবে হবে? 3+3+1 এভাবে হবে। তা আমি এখানে দুটো তীর দেখাইছি, এটা যদিও মডিফাই করব, যখন আমি সাবমিট করব তখন ব্যাপারটা হবে আরএফআইডি সেন্সর হবে, তারপর মোর দেন 3 প্যাসেঞ্জার হবে, তারপর এখান থেকে একটা দাগ টেনে আমি এটাতে আনবো, কারণ এটাই বেস্ট কেস সিনারিও হয়। তো এখানে আমরা বলছি যে only 10 passengers are allowed on the platform at a time, so it should use synchronous counter 10, synchronous counter mode 10 or irregular sequence counter. তো মড 10 অথবা ইরেগুলার সিকোয়েন্স দুইটা যে কোনো একটা ইউজ করতে হবে। তো ওই যে বললো না কে ম্যাপটা আপনাকে একটা কি কি পড়তে হবে অ্যাসাইনমেন্ট করার সময়, ওখানে বলছে যে কে ম্যাপও আপনি ইউজ করতে পারেন চাইলে। তো এই ইরেগুলার সিকোয়েন্স যদি মড 10 যদি আমি ইরেগুলার সিকোয়েন্স করতে যেতাম তাহলে আমার কে ম্যাপ ইউজ করতে হতো। ঠিক যেমন ঠিক তেমনই এখানেও আমরা
ইররেগুলার সিকোয়েন্স ইউজ করতে পারতাম, কিন্তু এত প্যাচের কোনো দরকার নেই। কেএমএফ গ্রুপিং করার লাগে, যদিও খুব আরো বেটার আউটপুট দিতে পারতো, আরো সিম্পলিফাইড ইকুয়েশন দিতে পারতো, বাট আমরা মডই ইউজ করছি। এখানেও আমরা মড 10 ইউজ করছি। আচ্ছা, ভালো কথা। 10 জন এট এ টাইম প্ল্যাটফর্মে হয়ে গেল। এবার কি করতেছে, এবার এফএসএম কিভাবে এই 10 জনকে কাউন্ট করতেছে, মানে দরজা কি খুলবে নাকি বন্ধ হবে সে কিভাবে করতেছে। 10 জন, এই যে এডিসি রিড দ্য সেন্সর ইনপুট, এই যে মনে করেন 1 থেকে 4 জন ব্যক্তি প্ল্যাটফর্মে এট এ টাইমে গেছে, তাহলে সে ওই অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটালে কনভার্ট করবে। সেটা কি সেটা সেটা এফএসএম দেখবে। এফএসএম, এই এফএসএম এ দেখতেছে যে এডিসি থেকে, মানে অ্যানালগ থেকে যখন ডিসি কাউন্ট করতেছে তখন দেখতেছে যে 1 থেকে 4 নম্বর ব্যক্তি ঢুকছে, 4 জন ঢুকছে। তো সে বুঝতে পারতেছে যে যেহেতু আমার 10 জন ম্যাক্সিমাম যেতে পারবে, তাহলে 4 নম্বর হলে দরজা সে খোলাই রাখবে। কিন্তু যখনই 10 জন কমপ্লিট হবে তখন এফএসএম ওই গেটটা বন্ধ করে দেবে। যদিও এখানে গেট দেখানো দরকার ছিল, বাট ওইটা দেখানো প্রয়োজন বোধ করিনি, কারণ যেহেতু আমি ভিডিওতে এক্সপ্লেন করেই দিচ্ছি, সেই কারণে আমি দরজা বন্ধ করার ব্যাপারটা বলিনি। যদিও গ্রাফ দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে কেমনে বন্ধ হচ্ছে খোলা যাচ্ছে। তারপরে যখন সে কাউন্ট করবে, সে কাউন্ট 1 থেকে 10 দিয়ে করতে হবে তা না। এফএসএম মূলত করবে 1 থেকে 10 পর্যন্ত করে, বন্ধ অফ বন্ধ মানে খুলবে বন্ধ করবে, এটা করবে। তো আবার এফএসএম থেকে ডেক কি করতেছে, ডেক যেটা করতেছে, কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট টু কন্ট্রোল রুম ইন অ্যানালগ ফর্ম। এই যে 1 থেকে 10 জন যে কাউন্ট হলো, সেটা অ্যানালগ ফর্মে সে আবার আবার ব্যাক করবে। কেন ব্যাক করবে? কারণ হতে পারে যে এটা তো একটা কন্ট্রোল, এফএসএম তো একটা কন্ট্রোল রুমেই কি বলে, এফএসএম তো একটা কন্ট্রোল রুমেই তো আমাদের কন্ট্রোল হবে, তাই না? কন্ট্রোল রুমে তো সেটা কন্ট্রোল করবে, তাই না? যেমন ট্রাফিক লাইটে ডেটাবেস দিয়ে আমরা ডেটা দিয়ে কি করি, ওই যে ওই ডেটা দিয়ে কিছু না, একটা ট্রাফিকে একটা ক্যাওয়াস বাজছে, তো ক্যামেরা, সিসি ক্যামেরাতে দেখি, আর ওইটা দেখেই তো আমরা মাঝে মধ্যে ডিসাইড করি না যে যেহেতু 4 জন ব্যক্তি, মনে করেন 4 জন ব্যক্তি যে ক্যাওয়াস সৃষ্টি করলো, তাহলে এমনও তো হতে পারে যে ওই সময় দরজা বন্ধ করে পুলিশ যে বা অথরিটি যে সেটাকে সামলাচ্ছে। তো সেই কারণে আমরা এফএসএম দিয়ে পরে ডেকে কনভার্সন করছি আমরা। কারণ আর মেনলি আসলে ডেক ওই কাজ করতেছে না, ডেক আসলে আহ ওইখানে মাইক দিয়ে বুঝাচ্ছে যে কতজন কাউন্ট হলো। হয়তো একটা মানুষ সে কম্পিউটারে নাই দেখতে পারে, সে একটা অভিজ্ঞ লোক তো অত কোডিং নিয়ে বসতেছে না ওইখানে, ওইখানে একটা সাধারণ মানুষও বসতে পারে। তো তার কাছে তো এফএসএম না বোঝা হইতে পারে, তো তার কাছে একটা মাইক দিয়ে মনে করেন সে বুঝাচ্ছে যে 1 থেকে 10 জন কমপ্লিট হয়েছে, এবার তুই খালি বাটনটা মানে সে বাটনটা টিপলো, বাটন টিপে দরজাটা বন্ধ করে দিল। তার কাজটা তো এতটুকু হতে পারে, সেখানে ড্যাগটা ইউজ করছি ফর কারেন্ট প্যাসেঞ্জার কাউন্ট টু কন্ট্রোল দ্য রুম ইন এ অ্যানালগ ফর্ম। আচ্ছা, এইটা ছিল আমার টোটাল ব্লক ডায়াগ্রাম। টাস্ক 1 হলো আমরা এফএসএম ডিজাইন করছি। দ্বিতীয় টাস্ক 1 এরই দ্বিতীয় কোশ্চেন ছিল এটা, ফাইনাল মেশিনে। তো এখানে যেটা আমরা ইউজ করছি যে গো, ক্লক আর রিসেট নামে 3টা ইনপুট দিছি। আর হলো রেডি আর ক্লোজ অথবা ডিনাই এন্ট্রি। রেডি বলতে সে কি করবে, যে শূন্য অবস্থায় থাকবে, এর মানে যে এই না যে সে অন থাকবে। 1 হওয়া সত্ত্বেও কিন্তু সে সরাসরি সে এখনো যায়নি, বাট যখনই গোতে 1 যাবে তখনই সে রেডিতে যাবে। এর আর ক্লোজ, ক্লোজ ক্লোজকে যেটা বুঝেছি, ক্লোজ কিন্তু ওপেন আর ক্লোজের দুটো কাজই করতেছে। ব্যাপারটা হলো ক্লোজ আউটপুটটা তখনই কাজ করবে যখন 1 থেকে 10 কাউন্ট হয়ে যাবে, তখনই সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। সো এখানে আমার আলাদা করে একটা ওপেনের জন্য আমার আউটপুট দেওয়া লাগতেছে না। এখন এখানে একটা ব্যাপার আপনাকে বলি, দেখেন এখানে ডেমোস্ট্রেট দ্য এফএসএম ট্রানজিশন বিটুইন, এখানে এই দেখেন হিন্ট বলছে একটা, ইউজ এ ডান টাইপ সিগন্যাল ফ্রম দ্য কাউন্টার। এইখানে যেটা হয়েছে কি, যে এখানে একটা ডান টাইপ সিগন্যাল ইনপুট যাবে, নট আউটপুট, ইনপুট। তো এফএসএম এ তো 2 ধরনের এফএসএম আমরা জানি হয়, যে একটা মর হয়, একটা মেনলি হয়। তো মেনলিতে 4টা
কি বলে 4টা ইনপুট ছিল, বাট এটা মেল মেনলি না, এটা মোল্ডি মেশিন ইউজ হয়েছে। সো মেনলি আসলে ডিজাইনই এভাবেই থাকবে, বাট কোডিং এ যে ডান টাইপ সিগন্যালটা চেঞ্জ আসে। তো ডান টাইপ সিগন্যালটা যেটা করতেছে, ডান টাইপ সিগন্যালটা হলো মনে করেন ইনপুট থেকে একটা, ওই ইনপুটটা হলো আপনার ইসের সাথে অ্যাড হবে, ওই কাউন্টারের সাথে। এটার ইনপুটের সাথে এটার, এই যে এটার যে আউটপুট, এই যে এডিসি যে আউটপুট আসলো, ওই আউটপুটের সাথে অ্যাড থাকে। তো ও কি করতেছে, ও যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করা হয়ে গেল সেটা একে সিগন্যাল দিয়ে দিচ্ছে। ওইটাই ডান টাইপ সিগন্যাল, বুঝছেন? ওইটাই ডান টাইপ সিগন্যাল। তো এইচডিএল কোডে এটাই দেখাচ্ছে যে এখানে আমরা কমেন্ট করছি যে এফএসএম কন্ট্রোল প্যাসেঞ্জার এন্ট্রি এন্ড ডিনাই অ্যাক্সেস হোয়েন দ্য প্ল্যাটফর্ম ইজ ফুল। মানে যদিও এখানে আমি বলছিলাম যে এফএসএম ডিজাইনটা, যদিও এটা ডেটা কন্ট্রোল না, এটা কন্ট্রোল সিস্টেম এফএসএম। সো এখানে অনলি এন্ট্রি আর ডিনাই হবে যখন প্ল্যাটফর্ম ইজ ফুল অর নট। এটা দেখার বিষয় না যে 4 জন হলে কি 5 জন হলে, 10 জন হলেই বন্ধ করবে, 10 জন না হলে সে খোলা রাখবে, এতটুকুই কাজই করে। এই দেখেন, ইনপুটের জন্য আমরা প্ল্যাটফর্ম ফুল ইউজ করছি, এখানে কমেন্ট ইউজ করছে প্ল্যাটফর্ম ইজ এ ডান টাইপ সিগন্যাল ফ্রম দ্য কাউন্টার। তো আমরা এখানে টিপিক্যাল কোডিং ইউজ করিনি, এটা মোটামুটি আমাদের সিএসসি কোড লেভেলেরই কোড, বাট অবশ্যই সি প্লাস প্লাস কোডিং না, এটা ভেরিলগ কোডিংই। বাট এখানে আমরা ইফ এলস এর কোডিং ইউজ করছি, এখানে অ্যাসাইন স্টেটমেন্ট আমরা ইউজ করিনি। সো এখানে যেহেতু এটা ইউজ করি, সেখানে আমি কমেন্ট গুলোই পড়ে যাচ্ছে। সেটা হলো স্টেট এনকোডিং, এই 3টা লাইন অফ কোড করছি। স্টেট রেজিস্টার, এই 2টা লাইন করছি। তারপর স্টেট ট্রানজিশন লজিক, এখানে লজিকটা মেন খাটতেছে যে বিগিন কখন হচ্ছে, আইডল কখন হচ্ছে, তারপর নেক্সট স্টেজ কিভাবে হচ্ছে, ওই যে ইফ এলস এর কাজ আর কি। তারপরে হলো আপনার কম্বিনেশনাল লজিক ফর নেক্সট স্টেজ এন্ড আউটপুট। এটা ট্রানজেকশন লজিক ছিল, এটা ট্রানজেকশন লজিক ছিল প্রথমে আইডেলের জন্য, বিগিন মানে রিসেট আর আইডেলের জন্য ছিল, আর নেক্সট স্টেজটা তৈরি করে দিছিল। তারপরে এই যে কারেন্ট আর নেক্সট স্টেজের জন্য কম্বিনেশন লজিক আমরা ইউজ করতেছি। তো জিরোর জন্য জিরোই, কিন্তু যখনই আপনার হবে কি বলে রেডি স্টেট গো নেক্সট মনিটর, হ্যাঁ জিরোর জন্য জিরো, এটা তো আছেই। মানে এটা এখনো আপনার শুরু হয়নি, মানে এখনো কাজ করেনি। বা যখনই একজন ব্যক্তি যাবে তখন গো থাকবে, আর নেক্সট স্টেজ গুলা অন থাকবে, মানে সহজ কথা এই পার্টে দরজা অন থাকবে, দরজা খোলা থাকবে। বা যখনই বিগিন মনিটরে যেটা বলবে যে যখনই প্ল্যাটফর্ম ফুল হয়ে যাবে, যখনই প্ল্যাটফর্ম হয়ে যাবে যখনই প্ল্যাটফর্ম ফুল হয়ে যাবে, তখনই নেক্সট স্টেজে এই যে ডিনাই এন্ট্রি 1 হয়ে যাবে। ডিনাই এন্ট্রি 1 হয়ে যাবে, এর মানে হাই হয়ে যাবে। আর 11 নম্বর ব্যক্তির সময় সে দরজা অফ করে দেবে। এইটা যদি ফুললি বুঝাইতে হয় আর একটু ভালোভাবে এক্সপ্লেন করতে হয়, আমি এই কোডটার একটা এক্সপ্লেনেশন কোড আমি দিছি, মানে স্ক্রিনশট মেরে রাখছি, ওটা দেখালেও সুন্দরভাবে বোঝা যাবে। এই যে, এই দেখেন, এই দেখেন, ক্লক রিসেট প্যাসেঞ্জার কাউন্ট, প্যাসেঞ্জার কাছে 1 2 3 4 5 6 7 8 9 9 আর এই 10। এখন দেখেন, এই যে প্ল্যাটফর্ম ফুলটা হলো আপনার কি বলে 0 থেকে 10, 0 9, এর মানে 10 জন কাউন্ট করবে। যখনই কাউন্ট মানে দরজার মধ্যে ঢুকে যাবে, তখনই ডিনাই এন্ট্রি 11 নম্বর ব্যক্তির জন্য সে ক্লোজ করে দেবে। এই দেখেন, এই দেখেন 0 1 2 3 4 5 6 এই 9 পর্যন্ত করে এই 10 নম্বর ব্যক্তির জন্য সে কাউন্ট করে ফেলছে। দেখেন 10 নম্বর ব্যক্তির জন্য কাউন্ট করে ফেলছে। ঠিক যখন এরপরে 11 নম্বর, এই যে 11 নম্বর ব্যক্তি ঢুকতে গেছে, তখন ডিনাই এন্ট্রি 1 হাই করে দিছে। তো আমি এখানে চাইলে এইটাকে হাই করে দিয়ে এটাকে 0 করে দিতে পারতাম, বাট এখানে সেটা আমরা করিনি। আমরা 0কেই ওপেন রাখছি, আর 1কে আমরা ক্লোজ রাখছি। তো 0-র জন্য লো হয়ে আছে,
মানে দরজা ওপেন, আর একের জন্য হাই হয়ে আছে এর মানে দরজা ক্লোজ। আমি এটাকে ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করতে পারতাম, বাট এভাবে আমি লিখছি। তো এটা দিয়ে বুঝতেই পারতেছেন যে প্ল্যাটফর্ম যখন 0 থেকে 9 এর মানে 10 জন কাউন্ট হয়ে গেছে, তখন ওই 11 নম্বর ব্যক্তির জন্য সে এক হাই করে দিছে, এর মানে দরজা বন্ধ করে দিছে। এবার চলেন আবার চলে যাই। তো এটা হলো আমাদের কোডিং, তো টাস্ক 1 কমপ্লিট। তো এটা মোটামুটি প্রথম কি বলে, তো এখানে এই যে 10 নম্বর ব্যক্তি, 10 পিপল যখন ভিতরে ঢুকলো, সেটাকে এফএসএম কিভাবে কন্ট্রোল করতেছে সেটা দেখালো। এডিসি থেকে তো সেন্সর রিড করে কিভাবে এফএসএম ক্যালকুলেট করতেছে সেটা আমরা এফএসএম এ দেখলাম। এখন হলো আমরা এই যে এফএসএম থেকে মোর দেন 3 আর মোর দেন মানে মোর 10, টাস্ক 2 তে আমাদের সার্কিটটা ডিজাইন করতে বলছে। কিভাবে সার্কিট ডিজাইন করে, এই যে আমরা সার্কিট ডিজাইন করছি। টাস্ক 2 তে ডিজাইন দ্য কাউন্টার বেসিক ডায়াগ্রাম এন্ড অলসো দ্য ডেক। প্রথমে আমরা অ্যালার্মের জন্য ডিজাইন বানাইছি। তো 3 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার ফার্স্টে দেখতে এরকম হয়। এইটাই হলো ইউনিভার্সাল। এই দেখেন J2 K2 is equal to K নট K K নট Q নট ইন্টু Q1। এই যে এনটা থাকে, এই এনটাকে আমরা মড 5 করে এইটাকে আমরা আলটিমেটলি ন্যান্ড গেট দিয়ে ইউজ করব। তো এটাকে যেহেতু মড 5 দিয়ে আমরা ইউজ করছি, এটা হলো আমাদের ক্লক পার্সে। এটাকে এখন এত এক্সপ্লেন করতেছি না। এইটাকে আমরা এই পদ্ধতিতে তৈরি করি। তো এরকম প্রসিজার তৈরি করে টোরে ফোর্সফুলি স্টেবল, ফোর্সফুলি টগল টগল করে ডায়াগ্রাম ফর মড 5 আমরা তৈরি করি। তার নিউ বুলিয়ন এক্সপ্রেশন হলো এটা। আমরা কোশ্চেনে বলা ছিল যে নতুন সিম্পলিফাইড ইকুয়েশন তৈরি করতে বলবেন, আহ, তৈরি করতে হবে। তো এই যে এটা হচ্ছে সিম্পলিফাইড বুলিয়ন এক্সপ্রেশন। আর এই মোড 5টাতে আমরা ন্যান্ড গেট আর অর গেট তে করছি, এন্ড গেট আর অর দিয়ে করছি। ওইটাই ন্যান্ড গেট দিয়ে আমরা তৈরি করছি। ব্যাস। আর যেহেতু আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করছি, এখানে ক্লকটা তিনটা কি বলে, তিনটা জেকে ফ্লিপ ফ্লপের ক্লক হলো একসাথে শর্ট করা থাকে। আর একটা প্রথমটা ফ্লিপ ফ্লপের জেকে শর্ট করা থাকে হাইয়ের সাথে। ব্যাস। তারপরে 4 বিট সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার। এটা হলো একটা নর্মাল 4 বিটের সিঙ্ক্রোনাস কাউন্টার। এর মানে 0 থেকে 15 পর্যন্ত, এর মানে ডেসিমাল 1 থেকে 16 কাউন্ট করে। এখানেও সেম ভাবে মোড 10 আমরা লাস্ট ভ্যালিড লাস্ট ভ্যালু অথবা ভ্যালিড দিতে পারি ইনভ্যালিড আর রিসাইকেল দিয়ে আমরা মোড 5 কে নতুন ভাবে ডিজাইন করছি। দিস ইজ দ্য নিউ বুলিয়ন এক্সপ্রেশন আর এটা ডায়াগ্রাম ফর মোড 10। এইটা কিন্তু স্পেসিফিকলি বলিনি, এইটা কিন্তু স্পেসিফিকলি দেখেন, এইটা কিন্তু স্পেসিফিকলি বলিনি কোথাও যে ইউজিং অনলি NAND গেটস। এটা কিন্তু বলে খালি অ্যালার্মের জন্য যে আমরা কাউন্টারটা বানাবো, সেইটাই খালি NAND গেট দিয়ে ইউজ করতে বলছে। এমনকি টাস্কেও কোনো জায়গায় বলিনি। সো একটু উল্টাপাল্টা করছে সবকিছু, বাট আলটিমেটলি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারছি। তো এটা করা লাগেনি। সো এটা এই পর্যন্তই। তারপর হলো ডেকের জন্য আমরা ইউজ করছি হলো আর ডুয়াল লেডার ডেক। তা আর ডুয়াল লেডার ডেকটা আমরা কেন ইউজ করছি, কারণ এইখানে দেখেন আর 2 আর ছাড়া কোনো কিছু ইউজ নাই। যদিও বাইনারি ওয়েটেড ডেক আর ডুয়ারে দুইটাই ফিডব্যাক থাকে, বাট ফিডব্যাকটা প্রবলেম না। প্রবলেমটা হলো বাইনারি ওয়েটেড ডেকে এলএসবি থেকে এমএসবি, এমএসবি থেকে এলএসবি হলো আর এর ভ্যালু বাড়তে থাকে। ওইটা একটা সমস্যা। ওইখানে আর সরাসরি ক্যান্সেল আউট করা যায় না, এইখানে আর ক্যান্সেল আউট করা যায়। সেখানে আর এর ক্যালকুলেশনটা খুব একটা জরুরি না এখানে। এই কারণে আমরা আর লেটার ইউজ করছি, আর এটা আরো অপটিমাইজ। তো এইটা হলো আমাদের টাস্ক 2 গেল। এখন টাস্ক 3। তো টাস্ক 3 তে ছিল কিছুই না, আহ, যে এই যে যে দুইটা কাউন্টার বানাইছি, এই কাউন্টারটা আর এই কাউন্টারটা জাস্ট ওই যে অ্যাস্টেবল আর মনোস্টেবল যেটা আমরা ইউজ করছি দুটা সার্কিটে, ওই দুইটা হলো আমরা এখানে জাস্ট বসাই দেবো। কিভাবে বসাইছি, প্রথমটা অ্যাস্টেবল টিউল ফাইভ টাইমার। অ্যাস্টেবল টিউল ফাইভ টাইমার যেটা করবে যে আউটপুট থেকে আমরা একটা লাইন টেনে নিয়ে এসে এই 4 বিটের মোড 10 এর ক্লকের সাথে আমরা অ্যাড করে দেব।
কেন অ্যাড করব? কারণ এটা কন্টিনিউয়াস ট্রায়াঙ্গুলার শেপের ক্লক পা জেনারেট করতে থাকবে। এর মানে 0 থেকে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে আবার কাউন্ট করতে থাকবে, মানে এটা কন্টিনিউয়াস হতেই থাকতেছে। হ্যাঁ, আর ওইটাকে আবার আর্টডুয়াল লেডার ডেকের সাথে আমি অ্যাড করছি কিভাবে, ওই যে এগুলো যে ইনপুট আছে আর্টডুয়াল ইনপুটের ওই 10 মোড 10 এর আউটপুটের সাথে আমি অ্যাড করে দিছি, যাতে সে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাউন্ট করতে পারে, 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে পারে, যাতে সে মাইকে বা কোনো জায়গায় সে প্রকাশ করতে পারে যে কয়জন কাউন্ট হলো না হলো। তো এইটা আবার কাউন্ট করতেছে এফএসএম মনে করেন। সো এইখানে পুরোপুরি ক্যালকুলেশন হয় না যদিও, বাট এটা একটা রিপ্রেজেন্টেশন করা যায় আর কি। এইটা কিন্তু আবার এফএসএম ক্যালকুলেট করতেছে কিন্তু, কারণ ক্যালকুলেট করেই কিন্তু সে সবকিছু বুঝাচ্ছে যে কিভাবে কি হচ্ছে আর কি। তারপরেরটা হলো অ্যালার্মের জন্য। তো অ্যালার্মের জন্য এটা হলো মনোস্টেবল প্রিফার টাইমার আর মোড 10 ফর ট্রিগারিং দ্য অ্যালার্ম ফর মোর দ্যান 5 মিনিটস এই লাইন ক্লাস প্ল্যাটফর্ম। তো এখানে আমরা কি করছি, এই টগলের লাইন থেকে টেনে নিয়ে এসে এইখানকার যে তিনটা আউটপুট আছে ওই আউটপুটের সাথে অ্যাড করে দিছি, আর টিউবফায়ার টাইমারে আউটপুটের সাথে একটা বাজার অ্যাড করে দিছি। এর মানে যখন যেই মুহূর্তে ওই স্পেশাল মোমেন্টে, এর মানে যখনই মোর দেন 3 পিপল আসবে একসাথে, যখন পা পা দিবে, যখন অ্যালার্ম বেজে উঠবে ওই মুহূর্তেই বাজারটা বেজে উঠবে। ব্যাস, এটা অনেক বুঝেছে আগে, এখানে আর এক্সপ্লোরেশন এখানে করবো না। তারপর হলো ক্যালকুলেশন আমরা বললাম যে টিউবফায়ার টাইমারের জন্য অ্যালার্মটা ইউজ হয়েছে ওই প্রশ্ন নম্বর 4 এর জন্য। তো ওই 4 নম্বরে আমরা বলছিলাম যে এখানে ডিউটি সাইকেল ইউজ হয় না, এই যে এখানে বলছি বাট ফর দ্য মনোস্টেবল টিউবফায়ার টাইমার উই ডোন্ট নিড ডিউটি সাইকেল বিকজ ইট ইজ ফর অ্যাস্টেবল কন্ডিশন। সেই কারণে এটা জাস্ট ডিলুশন ছিল, বাট তারপর ডিউটি সাইকেল আমরা ক্যালকুলেট করছি 81% আছে। আর এখানে FI 195 which is no within the 250 to 4500 হার্টজ, তো যেহেতু না সেখানে 400 হার্টজ হলো। আর এখানে হেয়ার দা ফর ক্যাপাসিটর উই ইউজ 50 মাইক্রো ওহম। খুবই সুন্দর একটা ভ্যালু আসছে 45.45 ওহম। তো এটা গেল 4 নম্বর, মানে একটা প্রথম ম্যাথমেটিক ক্যালকুলেশন, মানে 4 নম্বর প্রবলেম। এইবার 5 নম্বর কোশ্চেনটা খুবই সহজ। ফর ড্যাক আউটপুট খালি একটাই VREF 5 ভোল্ট, আর আমরা তো বললামই যে এখানে আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়, 2F ক্যান্সেল আউট হয়ে যায়। আর প্যাসেঞ্জার 5 এর জন্য 010, প্যাসেঞ্জার 10 এর জন্য 101। এইটা খালি মনে করেন আবার আহ, এই MSB থেকে LSB ক্যালকুলেশন হয়। তো MSB থেকে LSB ক্যালকুলেশন কিভাবে হয়, ওই 0/1 মানে ভোল্ট বাই প্রথম ভাগ, তারপরটা দ্বিতীয়, মানে 2 to the power 4 এর ক্যালকুলেশন টাইপের আর কি। যে একবার 1 টা বের হচ্ছে, তারপর 2 টাইমস, তারপর 4 টাইমস, তারপর 8 টাইমস ভাগ হচ্ছে। এটা খালি এতটুকু ক্যালকুলেশন হয়, যদিও বাইনারি ডেকেও সেম ভাবেই ক্যালকুলেশন হয়, বাট রেজিস্টারের ক্যালকুলেশন ভ্যারি করে, কিন্তু এইখানে ওভাবে ভ্যারি করে না, খালি এই করে, বাট দুইটার ক্যালকুলেশন অলমোস্ট সেম। তা আমার আসে হলো -3.125, আর এটা আসে -6.25 ভোল্ট। তারপরে হলো টাস্ক 4 লিমিটেশন অফ ডেভেলপ সিস্টেম। তো প্রথমে আমরা সিম্পলিফাইড ইনপুট আউটপুট হ্যান্ডেলিং। তো ইনপুট আর আউটপুট ঠিকই আছে মোটামুটি প্রথমটাতে, বাট রিয়েলিটিতে সমস্যা হলো সেন্সরস আর অনেক, মানে সেন্সর গুলো অনেক নয়েজি হয়, আর ওইখানে মেকানিক্যাল গেট গুলা ইউজ হয়েছে। বলছিলাম না যে ইনপুট আউটপুট ইউজ হচ্ছে, বাট আমরা এফএসএম দিয়ে গেট গুলাকে কন্ট্রোল করতেছি না, এটা অটোমেটিকলি কন্ট্রোল হচ্ছে। তো আমরা যেটা বানাইছি ওটা তো রিয়েল লাইফে এতটা ইজি না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। সো এইটাই হলো প্রথমটা মিনিং করতেছিলাম। তো মোটরের সমস্যা হতে পারে, সুইচের ফিডব্যাকের প্রবলেম হতে পারে, এখানে একটা সমস্যা ছিল। তবে লিমিটেড স্কেলেবিলিটি এন্ড মডিউলারিটি এটা দিছি। সেটা হলো হ্যাঁ, অ্যালার্ম আর প্যাসেঞ্জারের জন্য আমি সেপারেট ডিজাইন করছি ঠিকই, বাট এফএসএম কিন্তু একটার জন্যই ডিজাইন করছে, মানে এই যে প্যাসেঞ্জার লিমিটের জন্যই কিন্তু ডিজাইন করছে, অ্যালার্মের জন্য কিন্তু ডিজাইন করিনি। কেন ডিজাইন করিনি? কারণ এইখানে যদি অ্যালার্মের জন্য যদি ডিজাইন করতাম, তাহলে ওই যে বললাম যে একটা গেটে ঢোকার সময় আমরা লাগেজ কাউন্ট করা লাগতে পারে, সেটা আমরা ওই অ্যালার্ম দিয়ে মনে করেন
কাউন্ট করতেছি না, অ্যালার্ম দিয়ে আমরা বাজাচ্ছি না যে যদি লাগেজের মধ্যে কোনো খারাপ কিছু আসে, বন্দুক টন্দুক নিয়ে যায়, ইল্লিগাল জিনিস নিয়ে যায়, ওটা কিন্তু অ্যালার্ম সিস্টেম করতে পারতো, সেটা কিন্তু আমরা এই ডিজাইনে করিনি। আরো একটা মনে করেন বাচ্চা কাচ্চারা আহ, গাড়ির কি বলে রাস্তার সামনে দাঁড়ায় আছে অনেকক্ষণ, তো সেখানে কিন্তু আমরা কোনো আলাদাভাবে সতর্কবাণী কিন্তু আমরা দিইনি, কারণ স্পেসিফিক মোমেন্টে, কারণ আমরা কিন্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কাউন্টের জন্য মানে তিনজনের বেশি চারজন যখন পাড়া দেয় বা পা দিচ্ছে গেটের সামনে, ওইখানে কিন্তু আমাদের কি বলে ওইখানে কিন্তু সরি একটু গলা ব্যথা করতেছে, ওইখানে আমাদের আহ, বাচ্চাদের জন্য অথবা যেটাই হোক একটা কি বলে ওই নির্দিষ্ট সময় ট্রিগারটা কিরকম বাজবে এমনও তো হতে পারে ট্রিগারটা বেশিক্ষণ সময়ের জন্য বাজার লাগতে পারে, তো আমরা ফ্রিকোয়েন্সি থেকে সেট করে দিচ্ছি। বাট ওইখানে যদি আমরা ডাটা কন্ট্রোল ইউজ করতে পারতাম, মানে ক্যামেরার কন্ট্রোল আমরা ইউজ করতে পারতাম যে না একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, তখন আমরা ট্রিগারটাকে আরো বেশিক্ষণ আহ, বেশিক্ষণ বাজায় রাখতে পারতাম। এইটাও আবার ডিজাইন করা নাই, তো এইটাই মূলত ফ্লজ আছে। এইখানে ফর এক্সাম্পল যেটা বলা আছে মানে এইটা বলা আছে হলো এই যে ফর এক্সাম্পল এখান থেকে মেনটেনেরটা যেটা বলা আছে সেটা হলো আমার ডিজাইনের জন্য যেটা অ্যাকচুয়াল মানে কারেক্ট সেটা বলা আছে, বাট এখানে ফ্লজ এর ব্যাপারটা বলা আছে, যেহেতু এখানে বলছে যে লিমিটেশনের কথা বলতে, লিমিটেশনের কথাটাই বললাম, পজিটিভ কথাটা বললাম না। তারপরে হলো অ্যাবসেন্স অফ টাইম আউট মেকানিজম। তো টাইম আউট মেকানিজম যেটা করতেছে যে দে পাস থ্রু হোয়াট ডু দে স্টপস দ্য, হ্যাঁ এই যে একটু আগে যেটা বললাম যে আহ, যদি গেটের মাঝে যদি অনেকক্ষণ অনেকক্ষণ একটা বাচ্চা কাচ্চা বা একটা মানুষ দাঁড়ায় থাকে, তখন সিস্টেম কিভাবে বিহেভ করবে সেটা কিন্তু সুন্দরভাবে বা কি বলে ডিজাইনটা কিন্তু ওইভাবে বানানো নাই। তিনটার বেশি গেল, খালি তিনটার জন্য এটা নির্দিষ্ট সময় মতো বেজে উঠতেছে, ওটার বেশি যদি হয় তাহলে কিন্তু আর বাঁচবে না, সো এটা কিন্তু একটা ইস্যু আর কি। তো টাইম, তো এখানে আমরা টাইম আউট স্টেট নামে একটা হয়তো বানাতে পারতাম, এখানে আমি দেখাইছি টাইম আউট স্টেপ নেবে, তো এটা আমরা ইউজ করিনি এজ এ সিগন্যাল হিসেবে। আহ, তো ম্যানুয়াল ওভাররাইডটাও আমরা ইউজ করতে পারিনি। আহ, এখানে সবই অটোমেটেড ট্রিগার ইউজ হচ্ছে, তো এখানে যে অ্যাবসেন্স অফ টাইম আউট মেকানিজম এইখানে এই জিনিসটার ঘাটতি আছে। আমরা ম্যানুয়াল না, আমরা অটোমেটেড একটা অ্যালার্ম ইউজ করতেছি যেখানে একটা ফ্রিকোয়েন্সি কি বলে ফ্রিকোয়েন্সি অলওয়েজ স্টেবল হয়ে আছে বা একটা নির্দিষ্ট হয়ে আছে, কিন্তু আমার তো যে কোনো সময় ম্যানুয়াল করা যেতে পারতো, তো আমার ডেটা কন্ট্রোল ইউজ করতে পারতাম। তো ডেটা কন্ট্রোল হিসেবে আমার সম্পূর্ণ যেহেতু এফএসএম টা কন্ট্রোল বেস ইউজ করতেছে সেই কারণে আমাদের মেনলি সমস্যাটা হয়েছে আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। আমার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 57 মিনিট কমপ্লিট হয়ে গেছে অ্যাসাইনমেন্টটা। তো আমার এখানে মূলত আমি জিনিসটা একাই করছি, সেই কারণে সমস্যাটা আসলে হয়েছে। কেউ যদি হেল্প টেল্প করতো, কারণ আমাদের অ্যাসাইনমেন্টটা সবাইকে সেম দিছে, তো আমরা যে 10-12 জন মিলে একসাথে করব সেই কারণেই কি বলে একটা সহি শুদ্ধ সলিউশন আসতে পারেনি, বাট যতটুকু আমি একা মতো একা করছি আই গেস দিস ইজ দ্য বেস্ট কেস সিনারিও, এইটাই হয়তো হয়েছে। বাট এই যে এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে দিছি, এই তীর চিহ্নটা এখান থেকে যে আরএফআইডি থেকে মোর দেন 3, তারপর 10, তারপর এডিসি রিড কাউন্টার, তারপর এফএসএন, তারপর ডেক, এইটা এভাবে যাবে। এটা আমি কারেকশন করব, তাহলে মোটামুটি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যায়। থ্যাংক ইউ। ভিডিওটা যদিও আমাদের স্যার দেখবেন, স্যারকেও ধন্যবাদ আহ, আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। উনি না এভাবে না পড়ালে আমিও হয়তো একার মতো একা নিজে নিজে বানাইতে পারতাম না, ভাবতে পারতাম না। তো ওনার জন্যই এটা পসিবল হয়েছে, তো থ্যাংক ইউ স্যারকে। আর আপনাদেরকেও থ্যাংক ইউ, আপনার ভিডিও দেখছেন এত ধৈর্য ধরে। বাট মূল কথা হলো যেহেতু অ্যাসাইনমেন্টটা অনেক বড় হয়ে গেছে, এইটা আর আমার এই ভিডিওটা প্রথম ভিডিও আমার, আমি এর আগে কখনোই বানাইনি, এটা স্ক্রিপ্টিং ওয়েতে আসা উচিত ছিল, বাট জাস্ট হঠাৎ করে চলে আসছে, কারণ সাবমিটেড খুব তাড়াতাড়ি চলে আসছে, তো আমাকে সাবমিট করতে হবে। তো আমার ফার্স্ট ভিডিও, অনেক ভুল ত্রুটি হতে হলে মাফ করে দিবেন। আর সবচেয়ে মূল কথা যে এই
অ্যাসাইনমেন্টটা দেখার আগে অবশ্যই আমার যে প্রথমে প্রায় 40 মিনিট ধরে আমি একটা সূচিপত্র বা কি কি পড়ে আসতে হবে এগুলাকে বোঝার জন্য এগুলা মাস্ট পড়ে আসবেন, তারপরে অ্যাসাইনমেন্টটা দেখার চেষ্টা করবেন। হয়তো আমার কথা অনেকে ভালো না লাগতে পারে, বাট আমি তো আহ, এটা দেখাইছি আপনাকে, এটা তো আপনাদেরকে দেখাইছি। এইটা আপনারা একবার গো থ্রু করবেন, পজ করে গো থ্রু করবেন, নিজের মতো করে সলভ করবেন। আর আমি যা বলছি ওইটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। যদিও জানি না ভিডিও কয়জন দেখবে, বাট মেনলি ভিডিওটা অনেক বড় হচ্ছে, আর এত বড় ভিডিও গুগল ড্রাইভে দেওয়াও যায় না, সেই কারণে স্যার আমাদের ইউটিউব চ্যানেলে দিতে বলছে, যাতে স্যার বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, মানে আমরা শেয়ার করে যাতে উনি দেখে নিতে পারে। তো এটা বুদ্ধিমানের কাজই করছে স্যার। তো সেই কারণে আমরা ভিডিওটা ইউটিউবে ছাড়তেছি। আর আমি যদিও প্রথম থেকে অ্যাসাইনমেন্টে এক্সপ্লেন করে যেতে পারতাম, কিন্তু আমারও ইচ্ছা আছে ইউটিউবে আসা, আহ, বাচ্চা কাচ্চাদের পড়ানো আমার ইচ্ছা আছে। ভবিষ্যতে টিচার হওয়ার আমার একটা শখ। তো সেই কারণেই আমি আপনাদেরকে ওই সূচিপত্র অথবা পূর্ব ধারণা আমি দিছি যে এই পর্যন্ত আমরা কি কি পড়ছি বা আমি কি কি পড়ছি বা আমাদেরকে কি কি পড়ানো হয়েছে, ওইটাকে এক্সপ্লেন করে তারপর আমি অ্যাসাইনকে এক্সপ্লেন করছি। আমার মনে হয় এটাই বেস্ট হয়েছে। বাট হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি, বাট কারণ আমার স্ক্রিপ্টিং ছিল না, বাট অথবা আমার এটা প্রথম ভিডিও। সো থ্যাংক ইউ সবাইকে।